তবু সুর ফিরে আসে। লিখেছেন সিনথিয়া মাহরুক। পর্ব 11। নওশাদ হেরার আঁচড়ের দাগটা শাড়ি দিয়ে নিজেই ঠেকে দিল। তারপর গলার গয়নাটা ঠিক করে দিল। হেরার বন্ধ চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে তখনও। নওশাদ হেরার গাল দুটো নিজের দুই হাতের মুঠোয় নিয়ে তাকিয়ে দেখছে। এত সুন্দর পবিত্র একটা মুখ চোখ ভরে দেখে নিচ্ছে সে। তার খুব ইচ্ছে করছে হেরার চোখের ওই ঝড়ে পড়া স্ফটিকের মতো পানিটা ঠোঁট দিয়ে শুষে নিতে। এই প্রথম সে হেরার মুখটা এত কাছে থেকে দেখছে। এই প্রথম হীরাকে এতটা আবেগ দিয়ে সে স্পর্শ করে আছে। কি সুন্দর পাতলা দুটো ঠোঁট, ঠোঁটের নিচে একটা ছোট্ট তিল, ঠোঁটের সঙ্গে সঙ্গে তিলটাও কাঁপছে। নওশাদের খুব খুব ইচ্ছে করছে তিলটাতে চুমু খেতে। নিজেকে সংযত করলো সে। হাত দিয়ে হেরার চোখের পানি মুছে দিল। প্লিজ হেরা, কাঁদে না। মনে মনে বলল, ঘটনাগুলো ঘটেছিল বলেই আমি তোমার জীবনে এসেছি হেরা। সব কথা তো বলা যায় না। নিজেকে সামলে নওশাদ বলল, কান্না বন্ধ করো। আমি তোমার এই দাগ মুছে দিব হেরা। প্লাস্টিক সার্জারি বলো, স্ক্রিন গ্রাফটিং যা লাগে করিয়ে এই দাগ তোমার শরীর থেকে তুলে ফেলবো। যত টাকা লাগুক, দেশে না হলে প্রয়োজনে দেশের বাইরে নিয়ে যাব। তোমাকে প্রতিদিন এই দাগ দেখে ভয় বা লজ্জা কোনোটাই পেতে হবে না। তাকাও আমার দিকে। হেরা চোখ তুলে তাকালো। শরীরের এই দাগ মুছে দেওয়া যাবে। আমার চিন্তা হচ্ছে তোমার মনের ভেতরের দাগটা নিয়ে, কষ্টটা নিয়ে। তুমি দেখো, একদিন সেই দাগ, সেই কষ্ট আমি মুছে দিব, অনেক অনেক আনন্দ দিয়ে। প্রমিস হেরা। তুমি আমাকে বিশ্বাস করছো তো? হেরা মাথা ঝাঁকালো। এখন তুমি কান্না বন্ধ করো। এভাবে কাঁদলে তোমার শ্বাসকষ্ট আবার শুরু হয়ে যেতে পারে। গেস্টরা আসবে এখন। এত কান্নাকাটি করলে তোমার সুন্দর চোখগুলোর সৌন্দর্য কমে যাবে। নওশাদ হেরার চোখ দুটো হাত দিয়ে ছুঁয়ে দিল। কাউকে সে বলতে পারে না এই দুটো চোখ তার ভেতরটা স্পর্শ করে, একদম তার বুকের ভেতর গিয়ে নাড়া দেয়। এই চোখ তাকে অনেক বছর পর বেঁচে থাকার ইচ্ছেটা জাগিয়ে তুলছে আবার। অনেক বড় মায়ায় বেঁধে ফেলছে। ওকে কঠিন এক বন্ধনে জড়িয়ে ফেলেছে এই দুটো মায়া ভরা চোখ। হেরা, তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগছে। একদম হলুদ একটা গোলাপ ফুল। তুমি আয়নায় তাকিয়ে দেখো। হেরা নিজের চোখ মুছল। এবার একটু হাসো। হেরা হাসার চেষ্টা করলো। এভাবে না, সুন্দর করে হাসো, যেভাবে সবসময় হাসো। হেরা নওশাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো আবার। দরজায় নক করছে আনারের মা। নওশাদ ভেতর থেকেই বলে উঠল, কিছু বলবে আনারের মা? মেহমানরা আসছে স্যার। বসতে বলো, আমরা আসছি। এই গয়নাগুলো গুছিয়ে রাখো, তারপর চলো আমরা নিচে যাই, সবাই এসে গেছে হয়তো। জি, আচ্ছা। হেরা গয়নার বক্সগুলো নওশাদের আলমারিতে ঢুকিয়ে রাখলো। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ মুছল আবার। চুল ঠিক করছে যখন, তখন নওশাদের মোবাইলে ফ্লোরিডা থেকে তার বড় বোন ফোন দিল। হেরা, তুমি ঠিক হও, আমি একটু বুবুর সঙ্গে কথা বলে নিচ্ছি। নওশাদ বারান্দায় গিয়ে বড় বোনের সঙ্গে কথা বলা শুরু করলো। আজ সে তার বোনকে বিয়ের কথাটা বলে দিল। মায়ের পরে তার একমাত্র বড় বোন তাকে অনেক আদর, আশ্রয় প্রশ্রয় দিয়েছে। ওর সঙ্গে মিথ্যা কথা বলে সে শান্তি পাচ্ছে না। সব খুলে না বললেও একটা পরিস্থিতিতে পড়ে সে বিয়েটা করেছে বলল। তার বড় বোন কোনো প্রশ্ন করল না ওকে। নওশাদ বিয়ে করেছে এতদিন পরে, এতেই তিনি খুশি। বাবু, তুই কাকে বিয়ে করেছিস সেটা বড় কথা না। এত বছর পর তুই একটা সঙ্গী পেয়েছিস, এটাই আমার জন্য অনেক। আমাদের সবার চিন্তা তো কমলো। কেউ একজন তো এসেছে যে সব কিছুর আগে তোকে নিয়ে চিন্তা করবে। বুবু, নিশালকে নিয়ে আমার ভয় হচ্ছে। ও কিভাবে রিয়াক্ট করবে? চিন্তা করিস না, দেখবি প্রথম প্রথম মন খারাপ করলেও ঠিকই একসময় মেনে নিবে। তোর আর গীতের ছেলে কখনো কার উপর রাগ করে থাকতে পারে বল? তাও নিজের বাবার সঙ্গে। চিন্তা করিস না বুবু, মেয়েটার বয়স খুব কম। এসব কোনো ব্যাপার না বাবু। আব্বা কি বলল রে? আব্বার কোনো হুঁশ আছে? ওকে গীতি ভাবছে। থাক, ভাবুক। আমি আসার জন্য প্রস্তুতি নিচ্ছি, তুই চিন্তা করিস না নিশালকে নিয়ে। রাখলাম ফোন বাবু, ভালো থাকিস। ঠিক আছে। নওশাদ রুমে ঢুকে দেখে হেরা রেডি হয়ে আছে। সরি সরি হেরা, চলো, সবাই বসে আছে আমাদের জন্য। নওশাদ আর হেরা রুম থেকে একসঙ্গে বের হয়ে এলো। উপর থেকেই সবার হাসাহাসি আর গল্প শোনা যাচ্ছে। হেরা নওশাদকে বলল, আমার না লজ্জা লাগছে। কেন? লজ্জার কি আছে? জানি না কেন। সুমনা আর রেজওয়ানের সঙ্গে দেখা হয়েছে তোমার, আর আমার ছোট ভাইরা আর তাদের বউ বাচ্চারা, সবাই ফ্যামিলি মেম্বার, নিজেদের মানুষ। এসো তো, লজ্জার কিছুই নেই।
নওশাদের ছোট দুই ভাইয়ের বউ খুবই আধুনিক, নিজের সাজসজ্জা স্ট্যাটাস নিয়ে খুব সচেতন। একজন হাউসওয়াইফ আর ডাক্তার, ছোট ভাইয়ের বউ সে নিজেও ডাক্তার। মেজ ভাইয়ের বউ খুব ফিগার সচেতন, তার মোটামুটি দিন কাটে রূপচর্চা আর নিজের জন্য ডায়েট ফুড বানিয়ে। ওর নাম নাদিয়া। আর ছোট ভাইয়ের বউ মিলা ডাক্তারি করতে যত না পছন্দ করে তার চেয়েও বেশি পছন্দ করে ঘুরতে আর শপিং করতে। প্রচুর কথা বলে সে, সারাদিন শাড়ি, ড্রেস, গয়না, কসমেটিক্সের বিভিন্ন পেজগুলোতে ঘুরে আর অর্ডার করে। এতক্ষণ সে সুমনা আর নাদিয়ার সঙ্গে কিছুদিন আগে ভুটান ঘুরতে গিয়েছিল সেই গল্প করছিল। নওশাদ আর হেরা ড্রয়িং রুমে ঢুকতেই ছোট ভাই আর তাদের বউরা সব উঠে দাঁড়ালো। নওশাদ হেসে বলল, সরি তোমাদের বসিয়ে রাখলাম এতক্ষণ। নওশাদ আশেপাশে তাকিয়ে বলল, বাচ্চারা কোথায়? ভাইয়া, নিশাল নেই তাই নাকি ওরা বোর হবে, আসতে চাইল না। মেজো ভাই আরমান বলে উঠল, এটা কেমন কথা? ওরা আসলে আমার তো খুব ভালো লাগে, আব্বাও পছন্দ করে। এই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে হেরা। নওশাদ আর তার দুই ভাই আর তাদের বউদের সঙ্গে পরিচয় করিয়ে দিল হেরাকে। ওরা সবাই হেরাকে দেখে একটু থতমত অবস্থায় আছে। কম বয়সে শুনেছিল বিথির কাছ থেকে, এতটা কম বয়সী মেয়ে বড় ভাই বিয়ে করেছে ভাবতে পারেনি। দুই বউ হেরার রূপ দেখে একটু ধাক্কা খেল। রেজওয়ান উঠে নওশাদের সঙ্গে হাত মিলিয়ে কানে কানে বলল, দেরি করে বের হয়েছিস ব্যাপার না, নতুন নতুন বিয়ে করলে বেডরুম থেকে বের হতে সবার একটু বেশি সময় লাগে বন্ধু। নওশাদ হেসে বলল, তোর তো শালা 18 বছর পরেও রুম থেকে বের হতে সময় লাগে। আর কিছু বলিস না, আমি বলা শুরু করলে পালিয়ে যেতে হবে এখান থেকে তোর, রেজওয়ান। এই তোমরা ফিসফিস করে কি বলছো নওশাদ? সুমনা প্রশ্ন করল। সুমনা, তোমার বরের মাথার স্ক্রুগুলো টাইট দিচ্ছিলাম, ঢিলা হয়ে গেছে। আমরাও এখানে আছি, স্ক্রু অফিসে বসে টাইট দিও। তোমার জন্য মাফ করে দিলাম ওকে, যাও। আমার জন্য মাফ করতে হবে না, তোমাদের দুই বন্ধুর ব্যাপারে আমি থাকতে চাই না। কি বলো হেরা? হেরা হাসলো শুধু। হেরা, সরি, তুমি অসুস্থ ছিলে আমি জানতামই না। ওদিকে আমার বাসার সবার জ্বর ছিল। আমি ওনার কাছ থেকে শুনেছি আজকে ভাবি। নওশাদের ছোট ভাইয়ের বউ মিলা ফিসফিস করে নাদিয়াকে বলল, ভাবি, ভাইয়া এই মেয়েকে কোথা থেকে এনেছে? জানি না, তুমি ফিগার দেখেছ? একেবারে বলিউডের নায়িকা। গায়ের রং দেখো মিলা, মাই গড, একেবারে মাখনের মতো। তুমি আগে হাতের গোল্ডের চুড়ি আর গলার সেটটা দেখো মেজো ভাবি, কি সুন্দর। এগুলো কি গীতি ভাবির ছিল? আরে না, দেখেই তো বোঝা যাচ্ছে একেবারে নতুন। ভাইয়া দিয়েছে, গীতি ভাবির কিছু ভাইয়া কখনো দিবে না। আর দিতেই বা হবে কেন মিলা? ভাইয়ার কি টাকার অভাব? ইদানিং ভাইয়া আরো নতুন নতুন বিজনেস শুরু করছে, যেখানে টাকা আর টাকা। ওসব বাদ দাও ভাবি, মেয়েটার চেহারা দেখো। ভাইয়া এই চেহারা দেখে পাগল হয়েছে নির্ঘাত, তা না হলে এত বছর পর বিয়ে করে। আমি দেখে অজ্ঞান হয়ে যাচ্ছি মিলা। এই নাদিয়া, মিলা, তোমরা চুপচাপ দূরে বসে আছো কেন? হেরা আর আমার কাছে এসে বসো। সুমনা ডাক দিল ওদের। মিলা বলে উঠল, আমরা বড় ভাবিকে দেখে ফ্রিজ হয়ে গেছি সুমনা ভাবি। তারপর নওশাদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, ভাবি তো অনেক সুন্দর, আমাদের নজর লেগে যাবে কিন্তু। নওশাদ একটু লজ্জা পেল, ওর সবচেয়ে ছোট ভাইয়ের বউটি একটু বেশি কথা বলে সে জানে। সমস্যা নেই মিলা, তুমি ডাক্তার মানুষ, নজর লেগে গেলে ওষুধ দিয়ে দিও, তাহলেই হবে। সবাই নওশাদের কথা শুনে হাসছে। হেরা নওশাদের দিকে তাকালো, কি সুন্দর হেসে হেসে কথা বলে মানুষটা। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয় বুঝি? ওর হার্টবিট বেড়ে যায় মানুষটাকে দেখলে। আজ ওর এত কাছে ছিল মানুষটা, ওর দুটো গাল ধরে চোখের পানি মুছিয়ে যখন দিচ্ছিল, ওর মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে ওর দম বন্ধ করে দিবে। মনে পড়তে ওর গা এখনও এক অন্য ভালো লাগায় শিরশির করে উঠছে। হেরা নিচের গাল দুটো স্পর্শ করল। নওশাদ ওর দিকে তাকাতেই সে চোখ নামিয়ে ফেলল। সুমনা হেরাকে বলল, তোমাকে এই শাড়িটাতে খুব সুন্দর লাগছে হেরা। আপনি দিয়েছেন শাড়িটা ভাবি, আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা। মিলা হেরার পাশে বসে বলল, ভাবি, তোমার হাতের চুড়িগুলো খুব সুন্দর, আর গলার সেটটাও ভাইয়া দিয়েছে। হেরা মাথা নাড়ল, তোমার পছন্দ কি না? না, উনি দোহা থেকে এনেছেন। ভাইয়ার পছন্দ সবসময় এক্সক্লুসিভ, ভাইয়া যেসব গিফট দেয় আমাদের অসাধারণ থাকবে। ফারহান লন্ডন থেকে আসার সময় দুবাই থেকে আংটি চুরি আনলো আমার জন্য, এত জঘন্য ডিজাইন। দুবাইয়ের সবচেয়ে বাজে ডিজাইন নিয়ে চলে এসেছিল, একটুও রুচিবোধ নেই ওর। নাদিয়াও মিলার সঙ্গে তাল দিয়ে বলল, আরমানও একই রকম, কোনো রুচিশীল জিনিস খুঁজে পাই না কখনো। হেরার খুব মজা লাগছে ওদের কথা শুনে। নওশাদ তার দুই ভাইয়ের বউকে ডেকে বলল, যাও আব্বার সঙ্গে দেখা করে আসো তোমরা। জি ভাইয়া, যাচ্ছি। বলেই চারজন দোতলায় উঠে গেল।
হেরা সুমনার সঙ্গে কথা বলছে। রেজওয়ান নওশাদের দিকে তাকিয়ে গাইতে শুরু করলো। শোনগো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। সত্যি রেজওয়ান, ঘটনা এই, সুমনাকে বলবো তুই কার জানি প্রেমে পড়েছিস। ঘটনা আমার না, আপনার এই গানের মতো অবস্থা। কখন থেকে দেখছি তোর চোখ শুধু হেরাকেই দেখছে। নওশাদ বলল, স্বাভাবিক, বিয়ে করা বউ আমার। তাহলে দূরে দূরে থাকা কেন বন্ধু? ও তুই বুঝবে না রেজওয়ান। ও আচ্ছা, আমি বুঝবো না? না, তোর যে কি প্ল্যান সেটা তুই জানিস নওশাদ, কিন্তু মনে রেখো, এটা তোর লাইফ, কোনো বিজনেস প্রজেক্ট না বন্ধু। নওশাদ রিজওয়ানের দিকে তাকিয়ে মুচকে আসলো। আনারের মা এসে নওশাদের কাছে জানতে চাইল ডিনার লাগাবে কিনা। নওশাদ ঘড়ির দিকে তাকালো। আর একটু পর আমি বলবো। আরমান বলল, ভাইয়া আর কেউ আসবে? আরমান, বিথি আর জ্যোতিকে ফ্যামিলি নিয়ে আসতে বলেছি। ও আচ্ছা। সবাই যখন গল্প করছে, বিথি তার বর হাসিব আর 2 মেয়েকে নিয়ে এলো। জ্যোতির বর আসেনি, ও একাই এসেছে। ওর শাশুড়ি অসুস্থ, তাই ওর বর আসেনি। 2 বোন আসতে চায়নি আজ, কিন্তু নওশাদ ডেকেছে। না গেলে বিষয়টা আরও বড় হবে, সেজন্য এসেছে। নওশাদ কোনো ঝামেলা চায় না ফ্যামিলির মধ্যে। বিথি জ্যোতির সঙ্গে কথা বলে সমাধান করতে চায় ওদের কষ্টটা। বিথি জ্যোতি এসে হেরার সঙ্গে কোনো কথা বলেনি, শুভেচ্ছা বিনিময়ও না। হেরা সালাম দিল, শুধু তাকিয়ে রইল দুজন। নওশাদ সবই খেয়াল করছে। অবশ্য এসব তার কাছে অনেক ছোটখাটো ব্যাপার। হেরাকে মাথায় নিয়ে নাচার দরকার নেই ওদের, কিন্তু খারাপ ব্যবহার করার অধিকার নেই কারো। হেরাকে অসম্মান করা মানে তাকে অসম্মান করা, এটাই বিশ্বাস করে নওশাদ। আনারের মা এসে হেরার পাশে দাঁড়ালো। কিছু বলবে? দাদা আপনারে ডাকে আম্মা। কিসের জন্য, জানো কিছু? না আম্মা, বড় বৌমাকে ডাকো, বারবার বলতেছে। চলো তো গিয়ে দেখি কেন। হেরা শ্বশুরের সঙ্গে দেখা করতে উপরে উঠে এলো। আসার সময় নওশাদের কাছে গিয়ে বলে আসতে ভুলে গেল না। হঠাৎ নওশাদের মনে হলো, হেরা যখন এখানে নেই, এই ফাঁকে সবার সঙ্গে কথাটা বলাই যায়। সে সবাইকে উদ্দেশ্য করে কথা বলে উঠল। আমার 2 ভাই, তাদের স্ত্রী বিথি, জ্যোতি এবং হাসিব, তুমিও সবাই যখন এখানে আছো, কিছু কথা বেশ কিছুদিন থেকে ভাবছি তোমাদের বলা দরকার। হঠাৎ করে বিয়ে করাতে তোমাদের প্রত্যেকের মনে অনেক প্রশ্ন জমা হয়েছে জানি। নওশাদের কথা শুনে সবাই নড়ে চড়ে বসল। বিথি জ্যোতি একটু দূরে ছিল, কাছে এসে বসল। বিয়েটা আচমকাই করেছি। হেরার নানা আমার আর আরমানের টিচার ছিলেন। আরমান নওশাদের দিকে তাকালো মাথা তুলে। আরমান, আমরা যখন কুষ্টিয়ায় ছিলাম, সাইফুল ইসলাম স্যারের কথা মনে আছে তোর? আমাদের 2 ভাইকে স্যার বাসায় এসে পড়াতেন। খুব বেশি মনে নেই, একজন পড়াতেন মনে আছে। তিনি হেরার নানা। হেরার বাবা মা নেই, নানার কাছে মানুষ হয়েছে। এই বয়সে বৃদ্ধ নানা মেয়েটিকে নিয়ে অসহায় অবস্থায় ছিলেন, কারণ তার অবর্তমানে কেউ নেই মেয়েটির দায়িত্ব নেয়ার। আমি খুলনা থেকে আসার সময় কুষ্টিয়ায় গিয়েছিলাম, তখন স্যারের শারীরিক অবস্থা খারাপ ছিল। আর বুঝতেই তো পারছো, কম বয়সী সুন্দর একটা মেয়ের জন্য গার্ডিয়ান ছাড়া এই সমাজে সারভাইভ করা কতটা দুরূহ ব্যাপার। স্যারের কাছ থেকে আমি দায়িত্ব নিতে চেয়েছিলাম, কিন্তু গ্রামের মানুষজন, প্রতিবেশীরা বলল, আমাকেই বা কিভাবে ভরসা করে। আমারও মেয়েটিকে দেখে ভালো লাগলো। ইনফ্যাক্ট তোমরা চাইছিলে আমি যেন বিয়ে করি আবার, তাই বিয়েটা করে ফেলেছি। হ্যাঁ, তোমাদের জানাইনি, এটা আমার ভুল ছিল। কিন্তু আমার লাইফের ডিসিশন যেহেতু আমি নেই, তাই যেটা আগে বলতাম সেটা তোমাদের এখন বলছি। বিয়েটা তখন না করে উপায় ছিল না। মেয়েটির সেই মুহূর্তে অসহায় ছিল। আর দ্বিতীয় বিয়ে নিশ্চয়ই আমি বিশাল বরযাত্রী দলবল নিয়ে গিয়ে করতাম না। ছোট ভাই ফারহান কথার মাঝখানে বলে উঠল, ভাইয়া তোমাকে এত এক্সপ্লেন করতে হবে না, বিয়েই তো করেছো। আমরা গীতিভাবে যাওয়ার পর সবসময় চেয়েছি তুমি বিয়ে করো। ভাইয়া, ফারহান ঠিক কথা বলেছে। বুবুও সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে। তুমি সুখে থাকো, আমরা সবাই সেটা চাই। নওশাদ বলল, আরমান, তারপরও সবাইকে জানানো আমার দায়িত্ব। সবাইকে বলে বিয়ে করিনি, একটা দায়িত্ব পালন করিনি, তাই বলে সবসময় বিষয়টা এড়িয়ে যাব তা তো না। ভাইয়া, আমার মনে হয় বিয়েটাই বড় কথা, আমাদের সঙ্গে নেননি কোনো এসব কিছু না। আপনি প্লিজ মনে কোনো কিছু রাখবেন না, আমাদের মনে কিছু নেই। কি বলো মিলা? নাদিয়া কথাটা বলল। মেজোভাবে ঠিক বলেছে ভাইয়া। দুলা ভাই, নিশাল জানে? জ্যোতি প্রশ্নটা করল। জ্যোতি, নিশালকে আমি বুঝিয়ে বলবো, আশা করি সে খুব বেশি রিয়েক্ট করবে না। দেখেন, আপনি যা ভালো মনে করেন, কিন্তু আমাদের জানালে আমরা আপনাকে নিশ্চয়ই বাধা দিতাম না। আমি জানি জ্যোতি, পরিস্থিতিটাই সেরকম ছিল না। আর মেয়েটির বয়স খেয়াল করলেন না আপনি দুলা ভাই? বিথি নওশাদের দিকে তাকিয়ে বলল। রেজওয়ান হেসে বলে উঠল,
এই বিথি, পুরুষ মানুষের আবার বয়স কি? সালমান খান তো আমাদের থেকে 7 বছরের বড়, এখনো একটাও বিয়ে করেনি। করলেও দেখবে ইয়াং কাউকেই করবে। নওশাদের কপালে লেখা ছিল তাই কম বয়সী বউ পেয়েছে। বাদ দাও না। হেরার যদি নওশাদের বয়স নিয়ে সমস্যা না থাকে, আমাদের কারো সমস্যার হওয়ার তো কথা না। বিথি বলে উঠল, রেজওয়ান ভাই, আপনারা নিজেদের সালমান খান ভাবেন নাকি? কেন? ভাবলে সমস্যা কি? আমরা ছেলেপুলের বাবা হয়ে গিয়েছি বলে আমাদেরও মন কি বুড়ো হয়ে গেছে নাকি? তাহলে তো ভালোই হলো, দুলাভাই ইয়াং বউ নিয়ে নিজেকে সালমান খান ভেবে জীবন কাটাক। বিথি, নওশাদের একা জীবনটা তোমাদের কাছে কখনো কষ্টের ছিল না, তাই না? সারাদিন পর ঘরে ফিরে এটা একা বসে থাকে, অসুস্থ হলে কাজের লোক ছাড়া কেউ নেই, সেগুলো তোমাদের খারাপ লাগেনি কখনো? সুমনা বিথিকে উদ্দেশ্য করে বলল। বিথি চুপ করে আছে। গীতি বিয়ের পর কখনো নওশাদকে রেখে তোমাদের বাসায় গিয়ে থাকতো না কেন জানো? কারণ গীতি কখনো যাইতো না নওশাদ একা থাকুক। কিন্তু দেখো, ওর ভাগ্যটা, গীতি ওকে ছেড়ে চলে গেল একা করে। অনেকগুলো বছর তো গেল গীতির শোকে। এখন নওশাদের জীবনে কেউ এসেছে, তাকে নিয়ে সুখী হোক, সেই তো সবাই করি আমরা। রেজওয়ানের কথাগুলো দুই বোন মাথা নিচু করে শুনছে। বিথির চোখে পানি চলে এসেছে। ওর বর হাসিব বলে উঠল, বিথি, রেজওয়ান ভাই ঠিক কথাই বলেছে। বড়পুর কষ্ট বুকে নিয়ে কতদিন নওশাদ ভাই একা জীবন কাটাবে? শোনো, একটা মহিলা মধ্যবয়সে স্বামী মারা গেলে ছেলে মেয়েদের সংসারে কখনো নিজেও একা কাটিয়ে দিতে পারে জীবন, কিন্তু পুরুষ মানুষ পারে না হঠাৎ করে অন্য কোনো সংসারের ছেলে হোক বা মেয়ের কাছে জীবন কাটাতে। একা তো আরও অসম্ভব। তোমরা কে কয়দিন পারো নওশাদ ভাইয়ের খোঁজ নিতে? নিশাল এখানে থাকে না, 8-10 দিনের জন্য ছুটিতে আসে, তখন ওর সঙ্গে তোমরা সময় কাটাও। কিন্তু সবসময় এখানে নিশাল থাকতো যদি, তখন কি পারতো নিজের সংসার বাচ্চাদের রেখে ওর খবর নিতে? জ্যোতি আপু তো এখন বাসা থেকেই বের হতে পারে না, শাশুড়ি অসুস্থ। তাহলে তোমরা যে যাই বলো, আমার মনে হচ্ছে নওশাদ ভাই ভালো থাকলে আমাদেরও হ্যাপি হওয়া উচিত। এতক্ষণ নওশাদ শুনছিল চুপ করে, এবার সে বলে উঠল, তোমরা যদি ভাবো বিয়ে করেছি বলে আমার জীবনে তোমাদের গুরুত্ব কমে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা করবে। তোমরা গীতের বোন সারা জীবন আমার বোন ছিল, এখনো এবং ভবিষ্যতেও থাকবে। হেরা রুমে এসে ঢুকলো। সবাই চুপ করে গেল ওকে দেখে। আব্বা কেন ডেকেছে হেরা? হেরা নওশাদের কাছে এসে বলল, আম্মাকে ফোন দিতে বলছে বারবার আমাকে। ও আচ্ছা, এখন কি করব বলুন? কিচ্ছু করার দরকার নেই, একটু পর এমনিতেই ভুলে যাবে। তুমি বসো এখানে। হঠাৎ বিথি উঠে এসে হেরার হাত ধরল। তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তুমি করে বলছি। আমাদের বোন এই সংসার অনেক যত্ন করে তৈরি করেছিল। দুলাভাই আর নিশাল ওর পৃথিবী ছিল। তুমি দুলাভাইয়ের খেয়াল রাখবে জানি। একটা অনুরোধ, নিশালকে কখনো অবহেলা করো না। ও আমাদের জন্য অনেক কিছু। আমাদের দুই বোন কখনো কখনো নিজের বাচ্চাদের চেয়েও ওর প্রতি বেশি দুর্বল। ওর খেয়াল রেখো, এর বেশি কিছু তোমার কাছে চাই না। আর দুলাভাই সরি, সেদিন আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলি। আসলে হঠাৎ করে এই ঘটনাটা নিতে পারিনি, জাস্ট নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। সরি দুলাভাই। ইটস ওকে বেথি, তুমি আর জিথি সবসময় আমার কাছে আমার ছোট বোনের মতো ছিলে এবং থাকবেও। এখন চলো সবাই ডিনার করি। চলো চলো, এসব কথা বাদ দাও। নওশাদ সবাইকে নিয়ে ডিনার করতে উঠে এলো। ওর মনে হচ্ছে বুকের ভেতর থেকে একটা পাথর নামলো। বিথি, জ্যোতি আর ফ্যামিলির সবাই হীরাকে নিয়ে কমফোর্টেবল হচ্ছে। এবার শুধু নিশালের আসার অপেক্ষা। বিথি যদি বেশিক্ষণ থাকেনি, ডিনারের পরপরই চলে গেছে। নওশাদের ভাইয়ের বউরা হেরার সঙ্গে অনেক সহজ হয়ে গেছে বোঝা যাচ্ছে। ওদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। নওশাদ জানে এরা অসম্ভব বুদ্ধিমতী। হেরাকে বিয়ে না করে একটা কলাগাছকে বিয়ে করে নিয়ে আসলেও এই দুজন বলতো, ভাইয়া দারুণ সিদ্ধান্ত নিয়েছেন, কলা একটা হেলদি ফ্রুট। কথাটা চিন্তা করে নওশাদ একা একাই হেসে দিল। ওর হাসি দেখেই রেজওয়ান আবার পেয়ে বসল। হয় হয়, এমনই হয় বন্ধু, নতুন নতুন প্রেম মনের ভেতর দানা বাঁধলে একা একাই হাসি বাসে। তুই কি প্রেম বিশেষজ্ঞ নাকি? কি বলিস, প্রেম করেই তো বিয়ে করেছি। হোক 18 বছর আগে, তাই বলে ভুলে তো যায়নি কিছু। এই যে বলে না, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। তো আর কি কি হতে পারে বলতো শুনি? কেন নওশাদ, তুই তো প্রেমের উপর পিএইচডি করা লোক। সেই ক্লাস 8-এ যখন পড়িস তখন থেকে গীতির সঙ্গে প্রেম করেছিস। ওসব বহু যুগ আগের ঘটনা। এখনকার প্রেম কেমন সেটা বল। যার সঙ্গে প্রেমটা করব সে তো এই যুগের মানুষ, তাই জ্ঞান থাকতে হবে আপডেট। সিরিয়াসলি বলছিস তো তুই? ফাজলামি করিস না তো আমার সঙ্গে নওশাদ? আরে না, ফাজলামি করব কেন? আমার তোকে বিশ্বাস নেই। তাহলে আর কি, কিন্তু আমি সিরিয়াসলি বলছিলাম। সত্যি নওশাদ? রেজওয়ান খুব উৎসাহী হয়ে উঠল।
শোন, ওইদিকে চল, তোকে দারুণ দারুণ সব টিপস দিব, আয় আমার সঙ্গে। আরে এখানেই বল, ওইদিকে যেতে হবে কেন? আয় তো আমার সঙ্গে। নওশাদের রেজওয়ান সুইমিং পুলের পাশে গিয়ে বসল। শোন, তুই যার সঙ্গে প্রেমটা করতে চাইছিস, তোর অ্যাডভান্টেজ হচ্ছে সে তোর বিয়ে করা বউ, আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোর আর ওর বয়সের ব্যবধানটা বেশি। হুম, এখন তোকে প্রথমে নিজেকে ভাবতে হবে তোর বয়স আন্ডার 30। এটা কিভাবে সম্ভব? সম্ভব, তুই ওই বয়সী ছেলেদের মতো কাজ করবি। কিন্তু কিভাবে রেজওয়ান? ওই বয়সে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে রাত দিন খেটে যাচ্ছিলাম। আমি তো জানিই না তখন কি করে কাউকে খুশি করতে হতো। হ্যাঁ, তখন যা যা করতে ইচ্ছে করতো, কিন্তু টাকার জন্য সময়ের জন্য করতে পারিস নাই। এখন তাই কর, কারণ এখন তোর টাকাও আছে, ইচ্ছা করলেও সময়ও আছে। সিম্পল। তাই? ইয়েস। একটা কথা বলতো, তুই হেরাকে ভালোবেসে ফেলেছিস? বুঝতে পারছি না রে, কিন্তু তোর কাছে কখনো তো কিছু গোপন করি নাই। আমার হেরার সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে, ওর কথাগুলো শুনতে ভালো লাগছে। এক্সিলেন্ট, এভাবে এগিয়ে যা, দেখবি তোরা দুজন দারুণ একটা কাপল হবি। কিন্তু আমি চাই না হেরার ইচ্ছার বিরুদ্ধে ওকে বাধ্য করতে। এমন অসমবয়সে একটা বিয়ে, ওর দিক থেকে অনুভূতিটা কী আমি তো জানিই না। তার চেয়েও বড় কথা, আমি ওকে নিজের একটা পরিচয় দিতে চাই সব কিছুর আগে। মানে, নওশাদ আজমের স্ত্রী, এর চেয়ে বড় পরিচয় আর কী হতে পারে? এটা আমার পরিচয়, আমি চাই ওর নিজস্ব পরিচয় থাকুক। যদি কখনো ওর মনে না হয় ও শুধুই আমার স্ত্রী, এর বাইরে আর কিছুই নেই নিজের মতো। ঠিক আছে, সেটাও হবে। তুই ওর সঙ্গে যখন আছিস তখন সব হবে। সেজন্যই আমি চাই মেয়েটা বাঁচার মতো আগে বাঁচুক। আমি আছি ওর সঙ্গে, আমার সব কিছু দিয়ে ওর পাশে আছি। তুই ওর ভালো লাগাগুলো জানার চেষ্টা কর। শোন, এত দুঃখ কষ্ট পাওয়া মেয়ের জীবনে ভালো লাগা বলে কিছু তৈরিই হয়নি। ওর ভালো লাগাটা আমি তৈরি করে দিতে চাই। পৃথিবীটা যে কত সুন্দর আমি দেখাতে চাই রেজওয়ান। খুব ভালো লাগছে তোর চিন্তাভাবনাটা দেখে বন্ধু। নওশাদ রেজওয়ানের দিকে তাকিয়ে হাসল। সবাই চলে গেলে নওশাদ আর হেরা গোল্ডফিশগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। এই মাছগুলো যে এত বড় হয় আমার জানা ছিল না। এদের বয়সও অনেক, হেরা। তাই? হুম, নিশালের শখ। ওর শখ কবুতর, পাখি। এই বাসার ছাদে গিয়েছো তুমি? না। ছাদে অনেক পাখি আছে, কবুতরের ঘর আছে, সব নিশালের। আমার ছেলেটা অন্যরকম। এই বয়সী ছেলেরা কত বেখেয়ালি অবুঝপনা করে, আমার ছেলেটা ওই রকম না। চুপচাপ। বিশ্বাস করবে না, অ্যাসোসিয়েটের লোকজন নিজেদের ছেলেকে নিয়ে কত কমপ্লেইন, টাকা উড়ায়, ক্যারেক্টার ঠিক নেই। এমনকি কলেজে পড়া ছেলে ড্রিঙ্ক করে, নেশা করে, মেয়ে নিয়ে বাসায় চলে আসে, নয়তো হোটেলে চলে যাচ্ছে। আর আমার নিশাল, আমি বাবা হয়ে টাকা দিচ্ছি, বলছি বাবা কী লাগবে খরচ করো, কিন্তু তার ওসবে মন নেই। সে খেলাধুলা নয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত। 10টা জিনিস দিলে একটা দিবে। আমিও চাই কৈশোরটা এনজয় করুক, ঘুরে বেড়াক, যা ইচ্ছা কিনুক। আমি যা পাইনি এই বয়সে, নিশাল শখ পাক। কিন্তু না, ও আছে খেলাধুলা নয়তো পড়াশোনা। ভালো তো, বাবা হিসেবে গর্ব করা উচিত আপনার। আমি গর্ব করি, কিন্তু আমি চাই না আমার ছেলেটা যন্ত্র হোক। ও পড়াশোনা করুক, কিন্তু জীবনটাকেও এনজয় করুক। ওর মা ছিল যখন, তখন কেমন ছিল নিশাল? তখন বয়স ছিল মাত্র 10 বছর। ওই বয়সী বাচ্চা কেমন থাকে? চঞ্চল, ছোটাছুটি করতো। কিন্তু গীতে যাওয়ার পর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। আর ক্যাডেট কলেজে যাওয়ার পর একদম বয়সের তুলনায় বেশি ম্যাচিউর। চিন্তা করবেন না, আপনার ছেলে আপনার মতো ভালো মানুষ হবে, দেখবেন। তাই? আমি ভালো মানুষ? হুম, আমার দেখা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। নওশাদ হেরার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। হেরা, আজ সবাইকে তোমার কেমন লেগেছে? খুব ভালো। ওরাও তোমাকে খুব পছন্দ করেছে। তাই? হুম। কথা বলতে বলতেই দুজন উপরে উঠে এলো। হেরা, তুমি ঢাকায় কয়বার এসেছো? ছোটবেলায় এসেছিলাম, তারপর আপনার সঙ্গে এলাম। তাই নাকি? হ্যাঁ, আমাকে নিয়ে কি আসবে বলেন, আর দরকারও ছিল না কোনো। বাইরে বৃষ্টি হচ্ছে? না তেমন না, হালকা একটু হয়েছিল মনে হয়। এক কাজ করবে, শাড়ি চেঞ্জ করে আমার ঘরে চলে আসো তাড়াতাড়ি। এখন? হ্যাঁ, এসো আগে, তারপর বলছি। জি, ঠিক আছে। দুজন দুজনের রুমে ঢুকে গেল। হেরা শাড়ি বদলে সেলোয়ার কামিজ পরল। চুড়িগুলো খুলতে গিয়েও খুলল না। নওশাদ বলেছে সবসময় পরে থাকতে। এত সুন্দর চুড়িগুলো মনে হয় শুধু তাকিয়ে থাকে। আর কি সুন্দর শব্দ করে, ওর খুব ভালো লাগছে শব্দটা শুনতে। হেরা চুল ঠিক করতে করতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল দুটো আবার স্পর্শ করলো। ওর কাছে মনে হচ্ছে নওশাদ এখনও গাল দুটো ধরে আছে। নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে ওর। রুম থেকে বের হয়ে দেখে নওশাদ নিজের রুম থেকে বের হচ্ছে।
পাঞ্জাবি বদলে জিন্স আর গেঞ্জি পরেছে। হেরা কাছে এগিয়ে যেতেই নওশাদ বলল, চলো হেরা, তোমাকে ঢাকা শহরটা দেখে নিয়ে আসি। এখন? এত রাতে? হুম, রাতের ঢাকা দেখতেই সবচেয়ে আকর্ষণীয়। দিনের বেলায় শুধু মানুষ আর মানুষ, গাড়ি, জ্যাম, গাড়ির হর্ন। রাতের বেলায় ঢাকা কেমন জানো? নতুন বইয়ের মতো স্নিগ্ধ, শান্ত। হেরা হেসে দিল নওশাদের কথা শুনে। চলো, আমি ড্রাইভ করব, তুমি পাশে বসে দেখবে। চলো চলো। নওশাদ সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। হেরাও ওর পিছন পিছন ছুটে আসছে। ওর খুব এক্সাইটেড লাগছে। মানুষটার সঙ্গে থাকতে পারলেই তার ভালো লাগে। নওশাদ রিয়াজকে ডাকতেই রিয়াজ তার রুম থেকে ছুটে বের হলো শার্ট গায়ে দিতে দিতে। রিয়াজ, আমার গাড়ির চাবি নিয়ে এসো। বাহারকে ডাকবো স্যার? না, ড্রাইভার লাগবে না, শুধু চাবি দাও। রিয়াজ ছুটে গিয়ে গাড়ির চাবি নিয়ে এলো। নওশাদ নিজে দরজা খুলে দিল। হেরা উঠে বসলো গাড়িতে। ওপর থেকে আনারের মা আর পারুল দেখছে। আনারের মায়ের খুব ভালো লাগলো দেখে তার স্যার অনেকদিন পর এত খুশি। পারুল আস্তে করে সরে গেল বিথিকে ফোন দিতে। গাড়িতে উঠে হেরার সিট বেল্টটা লাগিয়ে দেওয়ার জন্য ওর দিকে ঝুঁকতেই হেরার শরীর থেকে একটা সুন্দর ঘ্রাণ নাকে এসে লাগলো। নওশাদের মনটা ভালো লাগায় ভরে গেল। অনেক অনেক বছর পর নওশাদ এত রাতে কোনো উদ্দেশ্য ছাড়াই গাড়ি নিয়ে বের হচ্ছে। আগে গীতিকে নিয়ে কখনো কখনো বের হতো। অনেক অনুরোধের পর গীতি বাইরে যেতে রাজি হতো। গীতি যেতে চাইতো না, নিশাল ছোট ছিল। ওর ঘুমের টাইম, নয়তো ঘুম ভেঙে কাঁদবে। সকাল সকাল উঠতে হবে, রাতে বের হওয়ারই বা কী আছে? এসব চিন্তা করে গীতি রাজি হতো না। নিয়মের বাইরে গীতি নিজেও যেতে চাইতো না, নওশাদকেও যেতে দিত না। নওশাদের খুব ইচ্ছে করতো রাতের ঢাকা শহরে এলোমেলো ঘুরতে। আজ সেই ইচ্ছেটা হেরার সঙ্গে ওর করছে। হেরাকে সে সম্পূর্ণ তার মতো করে পেতে চায়, ওর মতো এলোমেলো করে। আপনি কিন্তু খুব স্পিডে গাড়ি চালান। ঢাকায় আসার দিন ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছিল। তাই? খুব ভয় পাচ্ছিলে? খুব। যত সূরা জানি সব পড়ে ফেলেছিলাম। নওশাদ হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে, খুব বেশি স্পিডে চালাবো না। এখন বলো, কে দেখতে চাও আগে? আপনি বলেন, আপনার শহর। তারপরও তোমার দেখার ইচ্ছে থেকে শুরু করি। এই শহরে আপনার প্রিয় জায়গা কোনটা? আমার প্রিয় জায়গা বলে তো কিছু নেই। সব মানুষের একটা পছন্দের জায়গা থাকে না? সেরকমভাবে ভাবিনি তো কখনো হেরা। দারুণ বলেছ। যখন পড়াশোনা করতাম তখন ছিল আমার ভার্সিটির প্রিয় জায়গা। তারপর আর চিন্তা করার সুযোগই পেলাম কোথায়, ব্যস্ত হয়ে গেলাম কাজে। নওশাদ গাড়ি নিয়ে বনানী থেকে বের হলো। তবে হ্যাঁ, এখন বিকেলের দিকে ফ্যাক্টরি থেকে যখন ফিরি তখন এয়ারপোর্ট রোডটা ভালো লাগে। সন্ধ্যার পর বা রাতে দেশের বাইরে যখন যাই কিংবা আসি তখনও ওই রাস্তাটা আজকাল ভালো লাগে। তাহলে চলেন আগে সেটাই দেখি। আমার ঢাকার রাস্তার উপরে যে ব্রিজের মতো যে জিনিসটা আছে সেটা দেখার ইচ্ছে। ফ্লাইওভার বলে। ঠিক আছে, তোমার আর তোমার ভালো লাগা এক জায়গায় আছে। কুড়িল ফ্লাইওভার দেখিয়ে নিয়ে আসি তোমাকে আগে। নওশাদ কাকুলি থেকে গাড়ি ইউটার্ন নিয়ে সোজা এয়ারপোর্টের রোডের দিকে রওনা হলো। তখন রাত 12টা 10। খালি রাস্তা পেয়ে নওশাদ টয়োটা ল্যান্ড ক্রুজারটা স্পিডে তুলল 100। আপনি কিন্তু বলেছিলেন বেশি স্পিডে চালাবেন না। আরে মজা নাও তো হেরা। জানালার গ্লাসগুলো নামিয়ে দিল নওশাদ। বাতাসে হেরার চুল উড়ে যাচ্ছে। ওর খুব ভয় লাগছে, আবার এত ভালো লাগছে। জীবনে এত আনন্দ সে আগে কখনো পায়নি। ওর মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। ওর স্বপ্নগুলো এত সুন্দর ছিল না কখনো। আনন্দে হেরার চিৎকার দিয়ে উঠতে ইচ্ছে হচ্ছে। পর্ব 12। নওশাদ ড্রাইভ করছে আর হেরাকে খেয়াল করছে। কখনো কখনো উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলছে, আবার খুলছে হেরা। নওশাদ কোরিল ফ্লাইওভার দিয়ে একবার 300 ফিটের দিকে চলে গেল। পূর্বাচল পর্যন্ত গিয়ে আবার গাড়ি ঘুরালো। এখানে এত অন্ধকার কেন? আমরা ঢাকার বাইরে চলে এসেছি। এবার গাড়ি নিয়ে এয়ারপোর্টের রোডের দিকে গেল। ফ্লাইওভারের উপর একটু ধীরে ধীরে চালালো, যেন হেরা দেখতে পারে। এই রাস্তাটা আপনার ভালো লাগে? হুম, সুন্দর। বিকেলবেলায় খুব ভালো লাগে কেন জানি। অনেক চওড়া রাস্তাটা। হুম, চলো এখন তোমাকে ঢাকার ভেতরটা দেখাই। অনেক রাত হয়ে যাচ্ছে না? আপনি তো এই সময় ঘুমিয়ে যান অলরেডি। আজ না হয় একটু রাত করেই ঘুমালাম। তোমার ভালো লাগছে না হেরা? হুম, খুব ভালো লাগছে। তাহলে আর কি, এই ভালো লাগাটুকুর জন্য এক রাত একটু দেরিতে ঘুমানো যায়। তুমি ইচ্ছে করলে রুফটপটা খুলে দাঁড়াতেও পারো। না বাবা, আমার ভয় লাগছে। এমনিতেই আপনি যে স্পিডে চালাচ্ছেন। আমি খুব ভালো ড্রাইভ করি হেরা, যদিও ইদানিং ড্রাইভ করা হয় না। তুমি আমার উপর আস্থা রাখতে পারো। ঠিক আছে।
নওশাদ হীরাকে নিয়ে ঘন্টা দেড়েক এলোমেলো ঘুরল, তারপর বাসায় ফিরে এলো। হীরা এত আনন্দ পেয়েছে নওশাদ ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছে। দোতলায় সিঁড়ি দিয়ে যখন উঠছে দুজন, নওশাদ হীরাকে বলল, চা খাবে? এখন চা খেলে ঘুম আসবে না তো, আপনার খেতে ইচ্ছে করছে? হুম। আমি বানিয়ে আনবো? তোমাকেই আনতে হবে হীরা, বাসার সবাই ঘুমিয়ে আছে। তাহলে 2 মিনিট সময় দিন, আমি আনছি। বলেই হীরা আবার নিচে নেমে গেল কিচেনের দিকে। 2 দিন রান্না করে হীরা কিছুটা জেনেছে কিচেনে কোন জিনিসটা কোথায় আছে। চা পাতা যখন ফুটছে, হীরা চুলার পাশেই দাঁড়ানো। নওশাদ কিচেনে এসে ঢুকলো। হীরা ইতস্তত করে বলল, হয়ে গেছে, আর 1 মিনিট লাগবে। টেক ইউর টাইম। আমি ভাবলাম একা কষ্ট করছো, তাই গিয়ে কোম্পানি দিই। হীরা হাসলো, কষ্টের কিছু নেই, 1 কাপ চা বানাতে কষ্ট কিসের? চা নিয়ে দুজনে উপরে উঠে এলো। আমার রুমের বারান্দায় বসি, চলো। চলুন। তোমার ঘুম আসছে না তো? না। দুজন নওশাদের রুমের ছাদ বারান্দায় এসে বসলো। বুঝলে, গীতির খুব শখ ছিল গাছের, ফুলের। ছাদে খুব সুন্দর বাগান ওর হাতেই তৈরি করা। ও যাওয়ার পর এসব মালি করে, কিন্তু আমার কাছে কেন জানি গীতির মতো মনে হয় না। এই নিয়ে রাগ করে মালি বদলেছি কয়েকবার। তারপর মনে হলো গীতি যতটা দরদ নিয়ে করতো, অন্য কেউ কি করবে? তাই এখন আর বাগান গাছ এসব নিয়ে মাথা ঘামানো বাদ দিয়েছি। এই ছাদ বাগানটা আমার আর গীতির খুব পছন্দ ছিল। গীতে যাওয়ার পর আমি অনেকটা সময় এখানে বসে সময় কাটাতাম ওর কথা ভেবে। নওশাদ চায়ের মগে চুমুক দিল। দুজনেই চুপ করে রইল। হেরা কি বলবে বুঝতে পারছে না। নিজের মৃত স্ত্রীকে কতটা মিস করেন ওনার কথা শুনলেই বোঝা যায়। হেরার খুব মায়া লাগে যখন মানুষটা গীতির নামের মানুষটার কথা বলে। কতটা ভালোবাসা থাকলে 6 বছর পরেও মানুষটার জন্য কষ্ট পান উনি, হেরা বুঝতে পারছে। হঠাৎ নওশাদ বলল, চা ভালো হয়েছে হেরা। আপনাকে দেখে এখন ক্লান্ত মনে হচ্ছে। সত্যি, এখন টায়ার্ড লাগছে। আজকে গল্ফে বেশি সময় ছিলাম। তাহলে ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। চলো রুমে ঢুকি। হেনার নওশাদের রুমে ঢুকে নিজের রুমের দিকে যেতে নিল। নওশাদ পেছন থেকে বলে উঠল, থ্যাঙ্কস হেরা, এত রাতে ভালো চা বানিয়ে দেওয়ার জন্য। থ্যাঙ্কস আপনাকেও, আজ আমাকে এত গিফট দেওয়ার জন্য। গিফট পেয়ে আমার অভ্যাস নেই, কিন্তু আজ জীবনে প্রথম এত দামি দামি গিফট পেয়েছি, খুব ভালো লাগছে। আরে ধুর, এসব তোমার পাওয়ারই কথা ছিল। আর গয়নার কথা বলছো? এই সামান্য কয়টা জিনিসের জন্য থ্যাঙ্কস লাগবে না। একটা কথা বলবো, তোমার যা কিছু লাগবে কোনো লজ্জা না করে নির্দ্বিধায় আমার কাছে এসে বলবে। মনে থাকবে, হাজবেন্ড হিসেবে এটা আমার দায়িত্ব। হেরা মাথা কাত করল। আসি এখন? হ্যাঁ। নওশাদ হেরার দিকে তাকিয়ে চোখের পলক ফেলল আর সুন্দর করে একটা হাসি দিল। উনি এরকমভাবে হাসলে হেরার খুব ইচ্ছে করে ওনার ঠোঁটগুলো হাত দিয়ে ছুঁয়ে দিতে। হেরা বের হয়ে গেল। ওর মনে অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেছে আজ। আজ সারাটা দিন স্বপ্নের মতো ছিল। একা একা বিছানায় শুয়ে শুয়ে সে সারাদিন নওশাদের সঙ্গে কাটানো সময়গুলোকে নিয়ে ভাবছে, আর বারবার নিজের গাল দুটো স্পর্শ করছে। ওর কাছে মনে হচ্ছে নওশাদের হাতের স্পর্শটা সে এখনও গালে অনুভব করছে। লজ্জায় চাদর দিয়ে মুখ ঢেকে ফেলল হেরা। পরদিন খুব সকাল সকাল উঠে নওশাদ ভালুকায় তার সিরামিক্স ফ্যাক্টরিতে চলে গেল। বিদেশি বায়ারদের একটা দল ভিজিটে এসেছে, তাদের অ্যাটেন্ড করতে হবে। সকাল সকাল বেনা হলে টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত অনেক জ্যামে বসে থাকতে হয়। হেরা ঘুম ভেঙে রুম থেকে বের হয়ে শুনে নওশাদ ব্রেকফাস্ট না করে চলে গেছে। ওর খুব ইচ্ছে করছে মানুষটাকে ফোন দিয়ে কথা বলতে, কিন্তু আগে কখনো সে ওনার সঙ্গে ফোনে কথা বলেনি। থাক, ব্যস্ততার মাঝে ফোন দিলে বিরক্ত হবেন। হেরা নওশাদের রুমে গিয়ে ঢুকলো। আনারের মা এখনও ঘর গোছাতে আসেনি। ওনার রাতের পরা গেঞ্জি ট্রাউজার বিছানার উপর পড়ে আছে, বিছানাও গোছানো হয়নি। হেরা হঠাৎ করে ঠিক করলো সে গুছিয়ে দেবে। সঙ্গে সঙ্গে পুরো ঘর একটু ক্ষণেই গুছিয়ে ফেললো হেরা। নওশাদের গেঞ্জিটা হাতে নিয়ে হেরা কিছুক্ষণ ধরে বসে রইল। নীল রঙের এই গেঞ্জিটা কালকে রাতে বাইরে থেকে এসে পড়েছিল নওশাদ। এই গেঞ্জিটাতে ওনাকে খুব সুন্দর লাগে দেখতে। হেরা গেঞ্জিটা নিজের রুমে নিয়ে এলো। কিছুক্ষণ গেঞ্জিটা থেকে নওশাদের গায়ের ঘ্রাণটা নিল। তারপর নিজের কাপড়ের সঙ্গে আলমারিতে গুছিয়ে রেখে দিল। এই কাজটা করার সময় সে নিজের ভেতরে একটা উত্তেজনা অনুভব করছিল। মনে হচ্ছিল খুব গোপন একটা কাজ সে করেছে। মনে মনে ভাবছে, আচ্ছা, আমি কি পাগল হয়ে গেলাম নাকি? আনারের মা ঘরে ঢুকলো। সঙ্গে সঙ্গে হেরা আলমারি লাগিয়ে ফেলল। কিছু বলবে আনারের মা? আম্মা, রাতে কখন আসছেন আপনারা? আমি কতক্ষণ বৈশা থেকে ঘুমাই গেছি। আমাদের অনেক রাত হয়েছে ফিরতে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমার ঘরে। আমার একটা ভাইয়ের ছেলে এখানে একটা বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড, ওর সঙ্গে কথা বলছিলাম। আমার যে কি ভালো লাগছে আম্মা, স্যার আর আপনারা দেখে। কত জামানা পর স্যার আনন্দে আছে গো আম্মা।
আগে তোমার স্যার কী করতো? আগের আম্মা মারা যাওয়ার পর স্যার সকালে উঠা বাসা নিচে হাঁটাহাঁটি করতো কিছুক্ষণ, তারপর রুমে বসে পেপার পড়তো, তারপর নাস্তা খাই অফিসে চলে যাইতো। ফিরতে ফিরতে রাত 9টা, আর যদি দাওয়াত থাকতো তাইলে রাত 11টার বেশি দেরি করতো না। বিকেলে খেলতে চলে যায় কোনো কোনো দিন, সেদিন 8টার মধ্যে চলে আসে। দাদার সঙ্গে একটুক্ষণ বসে, তারপর নিজের ঘরেই বসে থাকতো। বই পড়তো, মোবাইলে কথা কয়, আর স্টাডি রুমে ল্যাপটপের সামনে বসে কাম করে। কোনো আনন্দ পাইতে দেখি নাই। কিন্তু কালকে আপনার সাথে বাইরে যখন গেছে, স্যারের মুখটাতে আম্মা আনন্দ দেখছি আমি। সব আপনার জন্য আম্মা। আমি তো কিছুই করি নাই আনারের মা। আপনি সাথে আছেন এতেই স্যার খুশি। কি জানি, আমি তো কিছু বুঝি না। স্যারের ঘরকে আপনি গুছাইছেন? হুম, সুন্দর হয়েছে আম্মা। স্যার আসলে বলবো? না থাক, কোনো দরকার নেই। আচ্ছা, বলবো না। আপনি কি আজকেও রান্না করবেন কিছু? চলো যাই, বসেই তো আছি, কিছু করার নাই। চলেন রান্না করে যাই। হেরার নওশাদের জন্য এখন রান্না করতে ভালো লাগছে। এই প্রথম সে আনন্দ নিয়ে রান্না করে। মামিদের সংসারে তো তার উপর গছিয়ে দিত সব মামিরা। একটু ভুল হলেই কথা শোনাতে ছাড়তো না। নানা অবশ্য সবসময় প্রশংসাই করতো। হেরা জানে ওকে খুশি করার জন্যই প্রশংসা করতো নানা। সবসময় কি আর ভালো হতো ওর রান্না? জীবনে তো কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি কিছু, ভুল করতে করতে শিখেছে। মেয়েদের মায়েরা আদর করে ভালোবেসে কত কিছু শিখায়, ওর জীবনে এসব আর হলো কোথায়? হেরা একটা আইটেম রান্না করলো। বাকি রান্না জরিনা বুয়া করে ফেলেছে আগেই। হেরা রান্নাঘর থেকে বের হয়ে নওশাদের স্টাডি রুমে ঢুকলো। এত এত বই দেখে সে অবাক হয়ে গেল। ইস, নানা ভাই যদি এমন একটা ঘর পেত তাহলে সারা দিন বই নিয়ে বসে থাকতো। হেরারও বই পড়ার অভ্যাস অনেক। সে একদিক থেকে দেখছে কি পড়বে চিন্তা করছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব বইটা বের করলো, তার খুব প্রিয় একটা বই। বান্ধবী সালমার কাছ থেকে এনে এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিল সে। বারবার পড়লেও এসব বই মন ভরে না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি, নিতাই চরণের কবি হয়ে ওঠা সব সে এক সময় গোগ্রাসে গিলেছে। খুশবন্ত সিংয়ের ট্রেন টু পাকিস্তান, নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি লং ওয়াক টু ফ্রিডম, অরুন্ধতী রায়ের গড অফ স্মল থিংস, এসব বই পড়তে বলতো সবসময় নানা। ভার্সিটিতে যে 3 মাস সে পড়েছিল লাইব্রেরি থেকে এসব বই নিয়ে রাত দিন পড়েছে। আর্নেস্ট হেমিংওয়ে, দ্য সান অলসো রাইজ, অস্কার ওয়াইল্ডের দ্য পিকচার অফ ডোরিয়ান, সব এখানে থরে থরে সাজানো রয়েছে। হেরার ইচ্ছা করছে সব আবার পড়তে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব, আর রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস কবিতার এই বই 3টা নিয়ে নিজের ঘরে এসে ঢুকলো। গোসল করলো, নামাজ পড়লো। তার নানা খুব পরহেজগার মানুষ। এখানে এসে দেখলো নওশাদ যত ব্যস্তই থাকুক 5 ওয়াক্ত নামাজ পড়ে। হীরা মাঝখানে কয়েকদিন নামাজ পড়েনি, জীবনে হঠাৎ রদবদল হওয়ায় কেমন যেন অভ্যাসগুলোও রদবদল হয়ে গিয়েছিল। এখন সে আবার আগের মতো নামাজ বাদ দেয় না, এবং নিজেই অবাক হয়। একটা সময় শুধু দোয়া চাইতো খারাপ মানুষদের থেকে মুক্তি, আর আজ কিভাবে কিভাবে যেন নওশাদ তার দোয়াতে সামিল হয়ে গেছে। প্রতি নামাজে সে নওশাদের ভালোর জন্য দোয়া করে। এই মানুষটা এখন তার জীবনের সবচেয়ে বড় সুখ। তার জন্য সে যত দোয়া চায় তত কম হবে। নানা আর নওশাদের ভালো ছাড়া আর কিছু চাওয়ার নেই আল্লাহর কাছে তার। নামাজ শেষ করে বই খুলে বসলো। কিছুক্ষণ শুয়ে শুয়ে রবি ঠাকুরের গল্পগুচ্ছ পড়ল। পড়তে পড়তেই ঘুমিয়ে গেল একসময়। নওশাদ দুপুরের পরপরই বাসায় ফিরে এলো। বায়ারদের সঙ্গে লাঞ্চ করলো রেস্টুরেন্টে, তারপর সোজা বাসায় চলে এলো। দোতলায় উঠে নিজের ঘরে না ঢুকে হেরার ঘরের দরজায় এসে দাঁড়ালো। দরজা চাপানো, একটু ফাঁক হয়ে আছে। নওশাদ একবার নক করলো, কোনো সারা শব্দ নেই। আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে দেখে হেরা ঘুমাচ্ছে। বুকের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ, পাশে পার্থিব আর রবার্ট ফ্রস্টের কবিতার বই রাখা। নওশাদ বুকের উপর থেকে বইটা নিয়ে বন্ধ করে পাশে রেখে দিল। ওড়না গায়ে ছিল না বলে গলার নিচের সেই দাগটা দেখা যাচ্ছে। নওশাদ মনে মনে ঠিক করলো একজন ভালো স্ক্রিনের ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে, এবং আজই। হেরা যত তাড়াতাড়ি সম্ভব এই দাগ থেকে মুক্তি পাবে, ওর মনের যন্ত্রণাটা তত তাড়াতাড়ি কমবে। নভেম্বর মাসের দুপুর, তাও যে গরম। মেয়েটা এসি ছাড়েনি, সেজন্য ঘামছে। নওশাদ এসি ছেড়ে হেরার গায়ে পাশে রাখা চাদরটা মেলে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। হেরার ঘুম ভাঙল বিকেলের আগেই। গায়ে চাদর আর এসি দেখে বুঝলো এটা আনারের মায়ের কাজ। হেরা উঠে এসি অফ করে দিল, দরজা খুলে দিল। তার কাছে মনে হচ্ছে নওশাদ এখনো ফিরেনি। দোতলায় নওশাদ থাকলে কাজের লোকজন খুব একটা থাকে না। দোতলায় লোকজন আছে মনে হচ্ছে, তার মানে উনি আসেননি। হেরা আবার বই পড়া শুরু করলো। শীর্ষেন্দুর পার্থিবটা পড়া শুরু করলো। মনোযোগ দিয়ে পড়ছিল, একেবারে বইয়ের ভেতর ডুবে গেল। বাইরে হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখলেই বই হাতে নিয়ে চোখ বন্ধ করে একটা সময়ও গুনগুন করে গান গাইতে শুরু করলো। তার শোয়ার ভঙ্গিটা একটু বিচিত্র ছিল। বিছানা থেকে মাথা একটু ঝুলিয়ে, চুলগুলো ফ্লোরে বিছিয়ে চোখ বন্ধ করে সে গাইছে।
যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজলি আলো। তুমি চলে এসো এক বরসায়। নওশাদ গিয়েছিল গলফ খেলতে, বৃষ্টি দেখেই ফিরে এসেছে, সঙ্গে শোয়েব। দুজনে দোতলার সিঁড়ি দিয়ে যখন উপরে উঠে এলো, করিডোর থেকেই গুনগুন গানের আওয়াজ পেল। নওশাদ দাঁড়িয়ে গেল, বুঝতে পারছে গানটা গাইছে কে। শোয়েবও বুঝতে পারছে তার মামা কেন দাঁড়িয়ে গেছে। তিনি গায়িকার কাছে যাবেন এখন। মামা, আমি রুমে যাচ্ছি, ওরা আসলে আপনাকে খবর দিব। হুম। শোয়েব তিনতলায় উঠে গেল। ওর ইচ্ছে হচ্ছিল চিকন গলার গানটা আরও একটু শুনতে। মনে মনে বলল, বা, রূপের সঙ্গে সঙ্গে গুণও আছে দেখছি মেয়েটির। হেরা চোখ বন্ধ করে তখনও গাইছে তার প্রিয় গানটা, যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরসায়। হঠাৎ চোখ খুলে তাকিয়ে দেখে নওশাদ দাঁড়িয়ে। ও মাথা নিজের দিকে ঝুলিয়ে রেখেছিল বলে নওশাদের পা নিচে আর মাথা উপরে মনে হচ্ছে। হেরা এত লজ্জা পেল, ঝট করে উঠে বাথরুমের দিকে দৌড় দেওয়ার সময় দরজার চৌকাঠে ধুম করে কপালে বাড়ি খেল। ঘটনার আকস্মিকতায় নওশাদ হতভম্ব। কি হলো এটা? নওশাদ আসলে এই কয়দিনে বুঝতে পারেনি হেরাকে যতটা শান্তশিষ্ট দেখা যায় আসলে সে তা না। খুব চঞ্চল একটা মেয়ে। একসময় মেয়েটা পাখির মতো উড়ে বেড়াতো সারা বাড়ি, অনেক দুষ্টুমি করতো, সবার কাছে থেকে বকাঝকাও খেত এর জন্য। কিন্তু জীবনের পরিস্থিতি তাকে কিছুটা পরিবর্তন করে দেয় কয়েক বছরে। তবে মানুষের সহজাত প্রবৃত্তি যেমন পরিবর্তন করা যায় না, ঠিক তেমনি স্বভাব আবার স্বাভাবিক পরিবেশ পেলে আগের মতো হয়ে আসতেই পারে। দরজায় ভালোই বাড়ি খেয়েছে হেরা। নওশাদ ডেকে উঠল, হেরা, হেরা। বাথরুমের কাছে গিয়ে দাঁড়ালো। আমার মনে হচ্ছে তুমি অনেক বড় ব্যথা পেয়েছ, প্লিজ বের হও। হেরা দরজা খুলে বের হয়ে এলো। নওশাদ বলল, কোথায় ব্যথা পেয়েছো দেখি। হেরা চুপ করে আছে। নওশাদ তাকিয়ে দেখে হেরার কপাল ফুলে গেছে। ও মাই গড, অনেক উঁচু হয়ে ফুলে গেছে তো, বরফ লাগাতে হবে। নওশাদ রুম থেকে বের হয়ে গেল। সিঁড়ির কাছে গিয়ে আনারের মাকে ডেকে বলল, বরফ নিয়ে আসো তাড়াতাড়ি। আনারের মা বরফ নিয়ে ছুটে এলো। তোমার আম্মার কপালে লাগিয়ে দাও তো বরফ, আমার একটা জরুরি ফোন এসেছে, আমি কথা বলে আসছি। নওশাদ হেরার রুম থেকে বের হয়ে গেল। আনারের মা জিজ্ঞেস করল, কিভাবে এত বড় ব্যথা পাইলেন আম্মা, কতটা ফুলছে? হেরা বলল, বাথরুমের দরজায় বাড়ি খেয়েছি, ও কিছু না, ঠিক হয়ে যাবে। নওশাদ ফোনে কথা বলা শেষ করে এসে দেখে আনারের মা হেরার কপালে বরফ দিচ্ছে। আমার কাছে দাও আনারের মা, নওশাদ বলল। আর লাগবে না, হেরা বলে উঠল। আনারের মা বরফের বাটিটা নওশাদের হাতে তুলে দিল, তারপর রুম থেকে বের হয়ে গেল। নওশাদ হেরার সামনে বসে বরফ কপালের ফোলা জায়গাটায় ধরল। নওশাদ জিজ্ঞেস করল, এটা কি হলো ব্যাপারটা, তুমি এভাবে দৌড় দিলে কেন? হেরা চুপ করে চোখ নিচে নামিয়ে আছে। নওশাদ আবার বলল, বলো। হেরা উত্তর দিল, হঠাৎ আপনাকে দেখে লজ্জা পেয়ে গিয়েছিলাম। তাই বলে দিক বেদিক না দেখে দৌড় দিতে হবে? সরি। নওশাদ বলল, সরি তো আমার বলা উচিত, নক না করে তোমার দরজায় দাঁড়িয়েছিলাম। হেরা উত্তর দিল, ছি, আপনি সরি বলছেন কেন? নওশাদ আবার বলল, কত বড় ব্যথা পেলে? আমার এসবে অভ্যাস আছে, জীবনে কত ব্যথা পেয়েছি, তাই বলি কি সবসময় ব্যথা পেতেই হবে? নওশাদের ফোনে রিং হচ্ছে। নওশাদ লাইনটা কেটে দিল, আরও কিছুক্ষণ বরফ লাগিয়ে দিল। তোমার তো আবার ঠান্ডার সমস্যা, আর দরকার নেই, বরফের ঠান্ডা লেগে যাবে। এই কথা বলেই নওশাদ উঠে দাঁড়ালো। তারপর আবার বলল, বেশি ব্যথা হলে নাপা খেয়ে নিও একটা। এরা ঘাড় কাত করল, বলল, আপনি দুপুরে খেয়েছেন? নওশাদ উত্তর দিল, হুম। কখন? তুমি খাওনি? হেরা উত্তর দিল, খাবো এখন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো খাওনি? আমার জন্য লাঞ্চে অপেক্ষা করবে না, ঠিক আছে? ডিনার আমরা একসাথে করতে পারি, লাঞ্চে অফিসে থাকি আর ছুটির দিনে বাইরে কাজ থাকলে কখনো কোনো বাইরেই লাঞ্চ করে আসা হয়। এই যে আজ যেমন বায়ারদের সঙ্গে লাঞ্চ করতে হলো। সরি হেরা, আমার খোঁজ নেওয়া দরকার ছিল তুমি খেয়েছো কিনা। এখন খেয়ে নাও। হেরা উত্তর দিল, খাবো। যাওয়ার সময় নওশাদ পেছনে ফিরে বলল, বলতে ভুলে গেছি, তোমার গানের গলা তো সুন্দর, ভালো ছিল গানটা। গানের বাকি অংশটুকু পরে শুনবো। নওশাদ হাসছে। এরা খুব লজ্জা পেয়ে গেল। নিজের ড্রয়িং রুমে শোয়েবের বড় বোন আর তার দুই মেয়ে অপেক্ষা করছে নওশাদের জন্য। শোয়েবের বড় বোন এসেছে তার মেয়েদের এই বাসায় রেখে যেতে। ওরা আপাতত কিছুদিন এই বাসায় থাকবে। মেয়েদের বাবা পুলিশ অফিসার, পোস্টিং ঢাকার বাইরে হয়েছে। শোয়েবদের বাসা পুরান ঢাকা। এত দূর থেকে প্রতিদিন ভার্সিটিতে আসা অসম্ভব। ওদের ভার্সিটি এই বাসার কাছে। নওশাদই বলল এখানে থাকতে।
মেয়ে দুইটার বয়স কাছাকাছি। হেরার সমবয়সী বলেই নওশাদ চাইছে ওরা থাকলে হেরার ভালো লাগবে। নওশাদের প্ল্যান হেরাকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দিবে। পড়াশোনাতে গ্যাপ হয়েছে বলে পড়াশোনা ছেড়ে দেওয়ার পক্ষপাতী সে না। সে চায় হেরা পড়াশোনা কমপ্লিট করে নিজের একটা পরিচয় তৈরি করুক। পর্ব 13। শোয়েবের বড় বোনের দুই মেয়ে, এলিন আর নাহিন। পিটি দুই বোন বসুন্ধরা এলাকায় একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে। 22 আর 21 হবে বয়স। এ বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েদের মতোই স্মার্ট, চটপট টাইপের মেয়ে। দুই বোনেরই প্রতিটা বিষয়ে খুব মিল। তারা দুজনেই পড়াশোনার চেয়ে সাজগোজ, ড্রেস আপ, ফেসবুক, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা, টুকটাক প্রেম নিয়ে উৎসাহী বেশি। তাদের মা মেয়েদের নিয়ে চিন্তিত, পড়াশোনার চেয়ে বেশি তাদের আচরণ নিয়ে। কিন্তু তার স্বামী আবার একা থাকতে পারেন না পরিবার ছাড়া। সেজন্য একমাত্র স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থলে স্বামীর সঙ্গে যেতে হচ্ছে। মেয়েদের রেখে যাচ্ছে মামা নওশাদের বাসায়। নওশাদ ড্রয়িং রুমে ঢুকে বলল, জামাইকে নিয়ে আসলে না কেন আখি? ও জয়েন করে ফেলেছে মামা, চলে গেছে। আমি ছেলের পরীক্ষা আর এদের দুজনের জন্য রয়ে গেছি। আগামীকাল ছেলের পরীক্ষা শেষ হলে পরশু চলে যাব। মামা, আপনি কিন্তু আমার মেয়েদের শাসন করবেন। নওশাদ বলল, কেন আখি, শাসন করতে হবে কেন? তখন আখি উত্তর দিল, ওরা যথেষ্ট ফাঁকিবাজ পড়াশোনার ব্যাপারে, আর কোনো ভুল করলেই আচ্ছা শাসন করবেন। নওশাদ তখন আবার উত্তর দিল, ভুল করলে শাসন করতে হয় বুঝি? আমি তো মনে করি ভুল করলে ভুল শুধরে নেওয়ার উপায় বলে দিতে হয়। প্রথমেই শাসন করে ফেললে সে শিখবেটা কিভাবে? আখি আবার বলল, ও আপনি যাই বলেন, আজকালের ছেলে মেয়ে আদরে মাথায় উঠে যায়। নওশাদ হাসছে, এই যে দুই বোন, কি নাম? ওরা উত্তর দিল, আমি এলিন আর ওর নাম নাহিন। তোমরা দুইজন কি আদর পেলে মাথায় উঠে যাবে? সম্পর্কে কিন্তু নাতনি হও দুইজন। আদর তো করতেই হবে, কিন্তু মাথায় উঠা যাবে না আমার। আমরা কিন্তু নানা ডাকতে পারবো না। এত ইয়াং কাউকে কি নানা ডাকা যায়? কথাটা বলেই ফিক করে হেসে দিল এলিন। আখি বলল, দেখলেন মামা কিরকম ফাজিলেরা, নানাকে নানা ডাকবি না তো কি ডাকবি তোরা? আখি রাগ করে কথাটা বলল। নওশাদ হো হো করে হাসছে। আখি, ওরা কিন্তু দারুণ কথা বলেছে। নানা ডাকটা একটু বেশি মুরব্বী হয়ে যায়। ওরা ও যুগের মেয়ে, ওরা এসব ব্যাপার খুব ভালো বুঝে। কি ডাকতে চাও বলো? আমরা ভাইয়া ডাকবো। নওশাদ হেসে বলল, এইটা আমারও পছন্দ হয়েছে। শোয়েব চুপচাপ বসে আছে, মোবাইল টেপাটেপি করছে। নওশাদ ওর দিকে তাকিয়ে বলল, শোয়েব, তোমার দায়িত্ব কিন্তু ওদের খেয়াল রাখা। আমি তো ব্যস্ত থাকি, কি লাগবে না লাগবে সব খোঁজখবর রাখতে হবে তোমার। আমি চাই ওরা এ বাসায় যতদিন থাকবে খুব ভালো যেন থাকে, এবং কোনো অযত্ন যেন না হয়। শোয়েব উত্তর দিল, জি মামা। মামা, নতুন মামি কোথায়? ওনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। আকি বলল, ও হ্যাঁ, হেরা নিজের ঘরেই আছে, তোমরা উপরে চলে যাও। শোয়েব, আনারের মাকে ডেকে বলো হেরাকে বলতে ওর সঙ্গে দেখা করতে আঁকি এসেছে। শোয়েব আনারের মায়ের খোঁজে বাসার ভেতরে চলে গেল। তোমরা বসো, আমি আমার রুমে যাচ্ছি। রাতের খাবার খেয়ে তারপর যেও আঁকি। আর এই যে দুই বোন, তোমাদের কিছু লাগলে আনারের মা আর পারুলকে বলবে। জি। নওশাদ নিজের রুমে চলে গেল। শোয়েব এসে আবার ড্রয়িং রুমে ঢুকলো। আপা, তোকে একটা কথা বলছি, একটু খেয়াল রাখিস। কি? মামা বিয়ে করেছে, সবাইকে বলেছি, কিন্তু একটা ব্যাপার আমি বলিনি। সেটা হলো মামার ওয়াইফের বয়স কিন্তু খুব কম। খুব কম মানে অনেক কম মামার থেকে। তাই নাকি? হুম। সামনে গিয়ে ধাক্কা খেয়ে বেফাস কিছু বলে ফেলবি না কিন্তু। এলিন, নাহিন, তোদের বলছি। গ্রামের মেয়ে কিন্তু পড়াশোনা করছে। কথাবার্তা শুনে তাই মনে হয়। মামা ওনাকে ভার্সিটিতে ভর্তি করে দিবে ঠিক করেছে। সবচেয়ে বড় কথা, মেয়েটির আগের পরিচয় যাই ছিল, এখন কিন্তু নওশাদ মামার বউ, মনে রাখবি। ঠিক আছে, চল যাই উপরে। হুম, যা বলেছি মনে থাকে যেন। নাহিন বলল, মামা, আমাদের ব্যাগগুলো উপরে নিয়ে যাই। রিয়াজকে বলছি, ও পাঠানোর ব্যবস্থা করবে, তোরা যা। শোয়েবের ভাগ্নিরা তিনতলায় শোয়েবের রুমের পাশে তাদের জন্য নির্ধারিত ঘর দেখে এসে দোতলায় লিভিং রুমে হেরার জন্য অপেক্ষা করছে। মামা, তোমাদের নতুন মামিটা কেমন দেখতে? আসলেই দেখতে পাবি নাহিন। আমরা কি ডাকবো ওনাকে? নানি তো অবশ্যই ডাকবো না। এলিন বলল কথাটা। ডাকাডাকি নিয়ে একটা অসহ্য তামাশা শুরু করেছিস দুই বোন। আম্মু, তুমি ওসব বুঝবে না। আজকালকার সম্পর্ক যাই থাকুক, ডাকতে হয় বয়স এবং স্ট্যাটাস বুঝে। ইস নাহিন, তোরা দুই বোন এত কিছু বোঝা শুরু করেছিস কবে থেকে? পড়াশোনা বাদে বাকি সব কিছু বেশি বুঝে ফেলেছিস। শোন, এই বাসায় এমন কিছু করবি না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয়। তোর আব্বু কিন্তু বারবার বলে দিয়েছে এই কথা। এই মামাকে দিয়েই কিন্তু তোর আব্বুর নেক্সট পোস্টিং ঢাকায় করে আনতে হবে, মনে রাখিস।
মনে থাকবে আম্মু, এক কথা বারবার বলো না তো। বলেই এলিন বিরক্ত হয়ে উঠে গেল। হেরা আনারের মায়ের সঙ্গে এসে লিভিং রুমে ঢুকলো। ওকে দেখে আঁখি আর দুই বোন এলিন নাহিন অবাক হয়ে তাকিয়ে আছে। শোয়েব আঁখিকে উদ্দেশ্য করে বলে উঠল, আপা, এই হলো মামি। আঁখি অন্য সবার মতোই হেরাকে প্রথম দেখেই নওশাদ এবং হেরার বয়সে তুলনা করে একটু অবাক হচ্ছে। মামি, আমার বড় বোন আর দুই ভাগ্নি কিছুদিন এই বাসায় থাকবে। হেরা হেসে বলল, ও আচ্ছা। আঁখি এগিয়ে গিয়ে বলল, আমার নাম আঁখি, আমার দুই মেয়ে এলিন আর নাহিন। এলিন আর নাহিন হেরাকে দেখে মিটমিট করে হাসছে। মামি, আপনাদের কষ্ট দিব কিছুদিন, ওরা এখানে থাকবে, মামাই বলল। হেরা বলল, কষ্টের কি আছে, আশ্চর্য, এত বড় বাড়ি, ওদের দেখে আমারই খুব ভালো লাগছে, প্লিজ আপনি এভাবে বলবেন না। নাহিন হেরার পাশে এসে বসল। আপনি কিন্তু কোনোভাবেই নানু বলে ডাকা যাবে না। আমি কি বলেছিলাম আম্মু? চুপ নাহিন, বেশি কথা বলিস তুই। আপনি কিছু মনে করবেন না মামি, আমার মেয়ে দুইটা একটু বেশি কথা বলে। হেরা বলে উঠল, এভাবে বলছেন কেন? আমার তো খুব মজা লাগছে, আমিও অনেক কথা বলি। এ বাসায় এসে কথা বলার মানুষ পাই না, ওরা থাকলে খুব ভালো লাগবে। আনারের মা জুস নিয়ে ঢুকলো। জুস খেতে খেতে এলিন বলল, আমরা কিন্তু আপনার বরকে ভাইয়া ডাকবো, তো আপনাকে ভাবিটা কি? আমাদের বয়সী কাউকে নানি ডাকবো না। আমাকে নাম ধরে ডাকলে আরো খুশি হব। হেরা বলল, কি বলেন মামি, আমার মেয়েরা আপনাকে নাম ধরে ডাকবে? মাথা নষ্ট, এমনিতেই এরা বেশি বুঝে, আপনি আর প্রশ্রয় দিয়েন না। শোয়েব হেরার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এলেনের চেয়েও বয়সে ছোট হবে এই মেয়ে। তারপর দুই ভাগ্নির দিকে তাকিয়ে দিল এক ধমক। কি কখন থেকে শুরু করেছিস ডাকবে কি নিয়ে ক্যাচর ক্যাচর? পারিসও তোরা। আপনি কিছু মনে করবেন না মামি। আমি কিছুই মনে করছি না, আপনি শুধু শুধু ধমক দিচ্ছেন ওদের। না মামি, আপনি জানেন না এরা কতটা দুষ্ট। আঁখি নিজের মেয়েদের দিকে তাকিয়ে চোখ রাঙাল। আপনার কাছে আমার রিকোয়েস্ট, ওদের বেশি পাত্তা দিবেন না। আঁখি হেরাকে পাত্তা না দেওয়ার কথা বলে গেল, কিন্তু রাতে ওদের মা ডিনার করে ফেরত যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে তিনজনের মধ্যে দারুণ ভাব হয়ে গেল। সমবয়সী তিনটা মেয়ে একটা বাসায় থাকলে যা হয়, নওশাদের বাসা তাই হয়ে গেল। হাসা হাসি, গল্প, দৌড়াদৌড়ি সারাক্ষণ। পরদিন অফিস থেকে ফিরে নওশাদ হেরার খোঁজ নিয়ে জানতে গিয়ে পেল হেরা এলিন নাহিনের সঙ্গে তিনতলায় গল্প করছে। নওশাদের ভালো লাগছে, মেয়েটা একার বোরিং ফিল করছে না। কিন্তু তার খুব ইচ্ছে করছে এখন হেরার সঙ্গে সময় কাটাতে। একবার ভাবলো আনারের মাকে দিয়ে খবর পাঠাবে, তারপর মনে হলো থাক, গল্প করছে করুক। নওশাদ ফ্রেশ হয়ে নিজের রুম থেকে বের হয়ে লিভিং রুমের দিকে যাচ্ছে। শোয়েব ওখানে কিছু ফাইল নিয়ে অপেক্ষা করছে। আজ ফ্যাক্টরিতে ছিল সারাদিন, তাই ফাইল বাসায় নিয়ে এসেছে শোয়েব। কিছুক্ষণ ফাইল দেখে শোয়েবের সঙ্গে কথা বলছে, ঠিক তখন হেরা আর তার নতুন দুই সঙ্গী উপর থেকে হইচই করে দৌড়ে সিঁড়ি দিয়ে নামলো। নওশাদ হেরার এই কিচিরমিচির দেখে খুব মজা লাগছে। হেরা নওশাদকে দেখে অবাক হয়ে গেল। আপনি কখন এসেছেন? এসেছি অনেক আগে। আমাকে কেউ বলে নাই? তুমি গল্প করছিলে তোমার সঙ্গীদের সঙ্গে, তাই বিরক্ত করলাম না। কি এলেন নাহিন, তোমাদের কেমন লাগছে এই বাসা? দারুণ। সঙ্গী পছন্দ হয়েছে? বৌমনিকে অনেক পছন্দ হয়েছে, এলিন বলল। দেখুন না, আমাকে ওরা বৌমনি বলছে, আমার খুব লজ্জা লাগছে, আপনি বলে দিন তো আমাকে নাম ধরে ডাকতে। হেরা অভিযোগ করলো নওশাদের কাছে। নওশাদ বলল, এটা তোমাদের তিনজনের ব্যাপার, তোমরা ডিসাইড করো কি ডাকবে। বাট বৌমনি ইজ নট ব্যাড। আমার ছোট মামিকে আমরা বৌমা ডাকি, সবচেয়ে ছোট খালাকে ডাকি মামুনি। আগে আদর করে এসব ডাকতো আত্মীয় স্বজনরা, কিন্তু এখন আর সেসব নেই। তো আমরা কিন্তু তোমাকে বৌমনি ডাকছি, ফাইনাল হয়ে গেল। নাহিন হেরার দিকে তাকিয়ে কথাটা বলল। হেরা লজ্জা লজ্জা মুখে নওশাদের দিকে তাকিয়ে আছে। শোয়েব খুব বিরক্ত হচ্ছে তার ভাগ্নেদের কর্মকাণ্ডে। এদের বয়স হয়েছে, কিন্তু বুদ্ধির লেভেল জিরো। কালকে থেকে কাকে কি ডাকবে এসব নিয়ে পড়ে আছে। তার ইচ্ছে করছে দুইটাকে আচ্ছা ধমক দিতে, কিন্তু পারছে না মামার জন্য এবং ওনার ওয়াইফের জন্য। আজ সারাদিন তিনজনে খুব হইচই করেছে। বিকালে অফিস থেকে এসে দেখে তিনজন দোতলায় হিহিতে ব্যস্ত। ওর মনে হচ্ছে এলিন নাহিন পড়াশোনার চেয়ে বেশি হা হা হিহি করে দিন পার করে দিবে এখানে। নওশাদ নিজের ঘরে এসে ঢুকলো। একটু পরে হেরাও ওর রুমে এসে ঢুকলো। কি অবস্থা তোমার কপালের হেরা? হেরা নওশাদের বিছানায় বসতে বসতে বলল, কপালের অবস্থা ভালো। নওশাদ বলল, দেখি ফোলা কমেছে? ফোলা কমে গেছে, ব্যথা আছে একটু। দেখি কাছে আসো। নওশাদ সোফায় বসা ছিল, হেরা ওর কাছে গিয়ে দাঁড়ালো। নওশাদ হেরার কপালে হাত ছুঁয়ে দেখল। হেরা হেসে দিল। নওশাদ বলল, হাসছো কেন? হেরা বলল, আমার মামিরা বলতো আমার পোড়া কপাল, কপাল খারাপ আর কি, আমিও তাই ভাবতাম। তারপর?
তারপর কিছু না। মানে? এখন মনে হয় আসলে পোড়া কপাল বলে কিছু নেই। ভালো খারাপ শুধু সময়ের ব্যাপার। মনে মনে হীরা বলল, আমার তো দেখি রাজ কপাল। বাপ রে, কত বড় বড় কথা জানো তুমি। আমি অনেক কথা জানি। নওশাদ বলল, তুমি বলো, আমি শুনছি। তবে আজ অনেক কথা গল্প হচ্ছে, আমি বুঝতে পারছি। বান্ধবী পেয়ে গেছো। অফিস থেকে এসে তোমার রুমে গেলাম, দেখি তুমি নেই। তখনই বুঝেছি হেরা এখন অনেক ব্যস্ত। সেরকম কিছু না, আমরা গল্প করছিলাম। ওদের রুমে গেলাম, তাই টের পাইনি কখন আপনি এসেছেন। সরি। সরি বলতে হবে না, এমনি বললাম। তুমি আনন্দে আছো দেখতে ভালো লাগছে। আপনি ঠিকভাবে ডিনার করলেন না কেন? খেলাম তো। না, আমি খেয়াল করেছি আপনি সামান্য খেয়ে উঠে গেলেন। ইচ্ছে করছিল না। আজ ফ্যাক্টরিতে গেলাম ভালুকা। সেখান থেকে গাজীপুরে আমার দুটো গার্মেন্টসের প্রোডাকশনের কিছু ডিসিশন আমি সরাসরি দেখে দিব বলে যেতে হলো। সারাক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যাওয়া আসার পথে আবার জ্যামে বসে টায়ার্ড হয়ে গেছি। এখন মাথা ঘাড় পিঠ সব ব্যথা করছে। বেশি খারাপ লাগছে? খারাপ লাগছে। তুমি ফোন দিয়ে বলো তো আমাকে একটু কফি দিতে। না, এত রাতে কফি খেতে হবে না। আমি যদি আপনার মাথা টিপে দিই, কোনো সমস্যা আছে? নওশাদ হেরার দিকে তাকালো। হেরা খুব উৎসাহ নিয়ে নওশাদের দিকে তাকিয়ে আছে। আরাম পাবেন। নওশাদ হেসে দিল। না, সমস্যা নেই। কিন্তু তুমি এই কষ্টটা না করলেও পারো। কষ্ট হবে না। আমি নানা ভাইয়ের মাথা ব্যথা করলে চুল টেনে দিতাম, কপালে হাত বুলিয়ে দিতাম। আচ্ছা, ঠিক আছে, দাও। হেরার সঙ্গে সঙ্গে নওশাদের পিছনে এসে দাঁড়িয়ে ওর কপালে হাত ছোয়ালো। নওশাদ চোখ বন্ধ করলো। বুকটা কেমন করে উঠল ওর। 6 বছরের উপর হবে কেউ একজন তার কপালে হাত ছুঁয়ে আছে। গীতি এভাবে প্রায় রাতেই ওর কপালে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। অনেকদিন পর কেউ তার এতটা যত্ন করছে। হেরা নওশাদের চুল টেনে দিচ্ছে খুব সতর্কতার সঙ্গে। আবার টান লেগে ব্যথা যেন না পায় সেই খেয়ালও রাখছে। নওশাদ চোখ বন্ধ করে আছে। মনে মনে ভাবছে, আসলেই নিজের বলে একটা মানুষ জীবনে লাগে। হেরার এতটা কাছে আমি আসিনি। হেরাকেও আসতে দিতে পারছি না। কিন্তু একমাত্র ওই তো একজন যে এভাবে আমার কপালে হাতটা রাখতে পারে। আর কেউ তো না। হেরা বলল, কি চিন্তা করছেন? হুম, খুব ভালো লাগছে হেরা। বলেছিলাম না আরাম হবে। সত্যি হেরা, অনেক ভালো লাগছে। জানো, অনেক বছর পর কেউ আমার কপালে এভাবে হাত বুলিয়ে দিচ্ছে। আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়েন। আমি আর কিছুক্ষণ এভাবে চুলি বিলি কেটে দেই, ভালো লাগবে। আর লাগবে না হেরা। নওশাদের আর হাত দুটো ধরলো। থ্যাঙ্কস হেরা। যাও, অনেক রাত হয়ে গেছে, তুমিও ঘুমাও গিয়ে। আমার করার কিছু নেই। এখন কিছুক্ষণ বই পড়বো, তারপর এমনিতেই ঘুম চলে আসবে। দেখলাম রবার্ট ফ্রস্টের কবিতার বই পড়ছে হেরা। আমার খুব ভালো লাগে রবার্ট ফ্রস্টের কবিতা। ভালো। অনেক অনেক বই আছে স্টাডি রুমে, যত ইচ্ছা পড়ো। আমি তো খুব এক্সাইটেড আপনার বইগুলো দেখে। ওসব কথা থাক, এখন আপনি আমার সঙ্গে আসুন। বলেই হেরা নওশাদের হাত ধরে টেনে বিছানায় নিয়ে গেল। এখন শুয়ে পড়ুন, আমি চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আরে, আর লাগবে না। আপনার চোখ লাল হয়ে আছে, একটুখানি ঘুম চলে আসবে দেখবেন। আচ্ছা, ঠিক আছে। নওশাদ বিছানায় শুয়ে পড়ল। এরা পাশে বসে চুলে বিলি কেটে দিচ্ছে। চোখ বন্ধ করেন। আচ্ছা, ঠিক আছে, এই যে বন্ধ করলাম চোখ। হেরা নওশাদের কপালে হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে দেখে হেরা বুঝলো নওশাদ ঘুমিয়ে গেছে। গায়ের চাদরটা টেনে দিল। তারপর কিছুক্ষণ তাকিয়ে রইল সে। তার এখনো ইচ্ছে করছে হাত দিয়ে ঠোঁটটা ছুঁয়ে দিতে মানুষটার। কিন্তু তা কি হয় নাকি? উঠে গেলে বিশ্রী একটা ব্যাপার হবে। হেরা আলো নিভিয়ে খুব সাবধানে ঘর থেকে বের হয়ে গেল। নওশাদের ঘুম আসেনি। হেরা ওর এত কাছে ছিল। ওর ভেতরে অনেক অনেক বছর পর একটা উত্তেজনা অনুভব করছিল। এই উত্তেজনাটা পাশ কাটিয়ে আর যাই হোক ঘুমিয়ে পড়া যায় না। সে ইচ্ছে করলেই পারত হাতটা বাড়িয়ে হীরাকে বুকে টেনে নিতে, হীরার বুকের সেই দাগটাতে ঠোঁট চুয়ে দিতে। খুব সহজ ছিল এটা করা, কিন্তু কঠিন কাজটাই সে করতে পেরেছে। নিজেকে সংযত করতে পেরেছে। অনেক দ্বিধা, অনেক কিছু জট করে এসে যায় সামনে হীরা আর ওর মাঝে। শরীর আদিম সুখে ভেসে যেতে পারে, কিন্তু মন, সেখানে তো কত যুদ্ধ। এখনো নিশালকে কিছুই বলা হয়নি। এখনো কোথাও না কোথাও গীতির অস্তিত্ব তাকে হেরার কাছে যেতে বাধা দেয়। এই ঘরে, এই বিছানায় কত স্মৃতি, কত আবেগঘন মুহূর্ত কেটেছে গীতির সঙ্গে, সব সামনে চলে আসে। নওশাদ বিছানা থেকে নেমে সাইড টেবিলের ড্রয়ার থেকে সিগারেট বের করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তারপর সিগারেট ধরিয়ে ভাবনায় ডুবে গেল। সত্যি কি ভুল করলাম কিছু? এভাবে বিয়েটা ঠিক হয়নি। কিন্তু আজ হেরা কপালে হাত ছোঁয়াতে এত হাহাকার কেন হচ্ছে বুকের ভিতরে?
কেন বারবার মনে হচ্ছে এমন একটা হাত মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে তাকে জড়িয়ে রাখুক, খুব অধিকার নিয়ে কেউ তাকে বেঁধে রাখুক, তাকে শাসন করুক? কেন? কেন বারবার মনে হচ্ছে? নওশাদ সিগারেট শেষ করেও কিছুক্ষণ বসে রইল। অনেক রাত হয়ে গেছে। বাংলা ক্যালেন্ডারের অগ্রহায়ণের রাত শুরু হয়ে গেছে। এই মাঝরাতে বাইরে ধীরে ধীরে ঠান্ডা আসি আসি করছে। নওশাদ আরও কিছুক্ষণ বসে থেকে উঠে এলো। বিছানায় শুয়ে এবার সত্যি সত্যি ঘুমিয়ে গেল সে। পরদিন সকালে বিছানা থেকে নামতে গিয়ে দেখলো পা ফেলতে পারছে না। পায়ে প্রচণ্ড ব্যথা। বুঝতে পারছে এটা কিসের ব্যথা। অনেকদিন পর আবার গাউটের ব্যথাটা তাকে যন্ত্রণা দেওয়ার জন্য ফিরে এসেছে। খুব যন্ত্রণা হচ্ছে বাম পায়ের আঙ্গুলে। ব্যথাটা আঙ্গুলে হলে কি হবে? পা ফেলতে মারাত্মক কষ্ট হয়। খুব কষ্ট করে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ শেভ করে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে আসলো। অফিসে যেতে পারবে কিনা বুঝতে পারছে না নওশাদ। অনেক কষ্ট করে পা টেনে আবার বিছানায় এসে শুয়ে পড়লো। আরও কিছুক্ষণ এভাবেই পাটা একটা বালিশের উপর তুলে ধরে শুয়ে রইল। পা নামাতে কষ্ট হচ্ছে খুব। ইন্টারকমে রান্নাঘরে ফোন দিয়ে আনারের মাকে আসতে বলল। একটু পর আনারের মা ছুটতে ছুটতে এসে হাজির। দরজায় টোকা দিল। নওশাদ বলল, এসো। ভেতরে ঢুকে বালিশের উপর পা রাখা দেখে আনারের মা বুঝতে পেরেছে নওশাদের পায়ের ব্যথা উঠেছে। স্যার, বরফ নিয়ে আসি আমি। আনারের মা বলল। নওশাদ বলল, ব্রেকফাস্ট দাও, খেয়ে পেইন কিলার খেতে হবে, অফিস যাব। জি স্যার। আনারের মা দৌড় দিল এই কথা বলে রান্নাঘরের দিকে। কিছুক্ষণ পর আইস ব্যাগ নিয়ে হাজির হলো। ওর পিছনে পিছনে পারুল খাবারের ট্রলি ঠেলে ঢুকলো। নওশাদ একটা খেজুর আর 3 চামচ কর্নফ্লেক্স মুখে দিয়ে রেখে দিল। খেতে ইচ্ছে করছে না কিছুই, শুধু পেইন কিলার আর অন্য ওষুধগুলো খাবে বলে একটা কিছু মুখে দেয়া। আনারের মা চা হাতে নিয়ে ঢুকলো আবার। নওশাদ বলল, রেখে যাও, পরে খাবো। জি স্যার। হেরা উঠেছে? নওশাদ জিজ্ঞেস করলো। আনারের মা উত্তর দিল, অনেক রাত পর্যন্ত বই পড়ছে মনে হয়, ঘুমাচ্ছে আম্মা। আচ্ছা থাক, এখন টাকার দরকার নেই, ওর সময় মতো উঠুক। আনারের মা ঘর থেকে বের হয়ে গেল। নওশাদ আইস ব্যাগটা কিছুক্ষণ পায়ে ধরে রাখলো। তারপর উঠে অফিসের জন্য রেডি হয়ে গেল। কষ্ট হচ্ছে, কিন্তু যেতেই হবে আজ। জরুরি একটা কনফারেন্স আছে। হেরাকে ঘুম থেকে ডেকে তুলল এলিন। উঠো, কি অবস্থা তোমার, এখনো ঘুমাচ্ছ যে? হেরা বলল, অনেক রাত পর্যন্ত বই পড়েছি, তাই উঠতে দেরি হয়ে গেল। তোমাদের ক্লাস নেই আজ? ছিল, আমার ক্লাস ক্যান্সেল হয়ে গেল। অন্য যে ক্লাসটা ছিল ফ্রেন্ডরা বললো করবে না, তাই আর যাইনি। নাহিন চলে গেছে? না, সে রাতে চুলে তেল দিয়েছে, শ্যাম্পু করেনি বলে যায়নি। চুলে শ্যাম্পু নাই বলে ক্লাস করা যাবে না? হেরা অবাক হচ্ছে। কি যে বলো না বৌমনি, তেল দেওয়া চুল নিয়ে ভার্সিটি গেলে মান সম্মান থাকবে? না। ও আচ্ছা, আমার এত কিছু জানা নেই। আনারের মা রুমে ঢুকে বলল, সবাই আসেন, নাস্তা খেয়ে নেন আম্মা। তোমার স্যার কখন গেছে অফিসে? প্রতিদিন যখন যায়। আজ স্যারের শরীর খারাপ ছিল। এরা লাফ দিয়ে উঠল। কি হয়েছে আনারের মা? ওই যে পায়ের আঙ্গুলের ব্যথাটা আবার আসছে। কোন ব্যথা? স্যারের আঙ্গুলে একটা ব্যথা আছে, হঠাৎ হঠাৎ হয়। এখন কি অবস্থা? একটু খোঁজ নিয়ে বলো না আনারের মা। বৌমনি, তুমি ফোন দাও। আমি? সমস্যা কি? না মানে, আমি তো কখনো ফোন দেই নাই উনাকে। তখন প্রয়োজন পড়েনি, আজ তোমার প্রয়োজন তাই ফোন দিলে। কিছু মনে করবেন না তো উনি? কিছু মনে করবেন কেন? আশ্চর্য, আমার কাছে নম্বর নেই উনার। এটা কোনো বড় ব্যাপার না। আনারের মা, তোমার কাছে আছে না নম্বর? নিয়ে আসো আর ফোনটা আনো। আনারের মা কর্ডলেস আর ফোন বুক নিয়ে এলো। দাও আমার কাছে, আমি ডায়াল করে দিচ্ছি। বলে এলিন কর্ডলেসটা আনারের মায়ের কাছ থেকে নিয়ে নিল। তারপর নওশাদের নম্বরটা ডায়াল করে দিল। রিং হচ্ছে, তুমি কথা বলো বৌমনি, আমরা তারপর একসঙ্গে নাস্তা খাবো। চলো আনারের মা। এলিন আর আনারের মা ঘর থেকে বের হয়ে গেল। নওশাদের নম্বরে রিং হচ্ছে। হেরার মনে হচ্ছে রিংয়ের সাউন্ডটা তার বুকের ভেতর হচ্ছে। হ্যাঁ বলো আনারের মা। ওপাশ থেকে নওশাদ বলে উঠল, আমি হেরা। ও আচ্ছা, কি অবস্থা তোমার? কি বই পড়ছিলে রাত জেগে? সরি, আপনি যাওয়ার আগে উঠতে পারিনি। এটা তোমার জন্য ম্যান্ডেটরি না হেরা। না, তারপরও আনারের মা বলল আপনার শরীর খুব খারাপ। খুব খারাপ না, পায়ে সামান্য ব্যথা, পেন কিলার খেয়েছি, ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। আমার এমন হয় হঠাৎ হঠাৎ। কখন আসবেন আজ? চলে আসবো বিকালে। দুপুরে বাসায় খাবেন? বলতে পারছি না এখন, তোমার সঙ্গে কথা বলেই কনফারেন্স রুমে গিয়ে ঢুকবো। তারপর কখন বেরোবো কনফারেন্স শেষ করে ঠিক নেই। আচ্ছা, ঠিক আছে। থ্যাঙ্কস এরা। থ্যাঙ্কস কেন? এই যে ফোন করে খোঁজ নিলে।
আনারের মা যখন বলল আপনার শরীর খারাপ, আমার টেনশন হচ্ছিল। টেনশন করো না, আই এম ফাইন। এখন রাখি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। জি, ভালো থাকবেন। হেরা ফোন রেখে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার এত ভালো লাগলো কথা বলে মানুষটার সঙ্গে। কি সুন্দর ধীরে ধীরে কথা বলে, কত ভরাট গলা, ফোনে শুনতে কি ভালো লাগে। ওর খুব ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ কথা বলতে। দুপুরে লাঞ্চ করার পর ওরা তিনজন বসে গল্প করছে হেরা রুমে। এলিন, নাহিন, যা দুষ্ট, ক্ষত দুষ্টুমির গল্প যে ওদের স্টকে আছে। এরা অবাক হয়ে শুনে। ইস, ওদের লাইফটা খুব এক্সাইটিংয়ে ভরপুর। নাহিন একসঙ্গে দুটো ছেলেকে ওর পিছনে ঘুরাচ্ছে। একজন ওর ক্লাসমেট আর একজন ওর আত্মীয়। আত্মীয় ছেলেটা দেশের বাইরে থাকে, সারাক্ষণ ওর সঙ্গে মেসেঞ্জারে মেসেজ পাঠাতে থাকে। হঠাৎ এলিন বলল, আচ্ছা বৌমনি, একটা প্রশ্ন করি, কিছু মনে করবে না তো? না, কিছু মনে করবো না, কেন বলো। তুমি আর ভাইয়া হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তোমরা নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো না কেন? মানে, বুঝলাম না। এই যে তোমরা দুইজন দুই রুমে থাকো, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি এখন ওনার সামনে অনেক লজ্জা পাও। কেমন জড়তা দুজনের মধ্যে। এটা কেন? প্লিজ কিছু মনে করো না। 2 দিন হয়েছে তোমার বাসায় এসেছি, কথাটা মাথায় ঘুরছিল বলে তোমাকে বলে ফেললাম। হেরা মুখে একটা স্মিত হাসি রেখে বলল, আমি কিছু মনে করিনি এলিন। আসলে আমাদের বিয়েটা হুট করেই হয়েছে তো, তাই এখন আমার মাঝে লজ্জা বলো জড়তা বলো এসব রয়ে গেছে। আর আমার কোনো সমস্যা হচ্ছে না, দুইজন দুই ঘরে আছি। কিছুক্ষণ চুপ করে হেরা বলল, এলিন, আমার জীবনটা অনেক কষ্টের ছিল বুঝলে। বাবা মা নেই, নানার কাছে মানুষ হয়েছি, মামা মামিদের কাছে অবাঞ্ছিত টাইপ ছিলাম। সেখান থেকে উনি আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছে, এতেই আমি অনেক খুশি। এর বাইরে বেশি কিছু চাওয়া ভুল হবে। আচ্ছা, তোমাদের তো অনেক বয়সের গ্যাপ, তুমি কিভাবে রাজি হলে বিয়েতে? তোমার ফ্যামিলি বাবাকে কিভাবে রাজি হলো? সেই গল্প অন্য কোনো দিন বলবো এলিন। শুধু জেনে রাখো, উনি আমাকে বিয়ে করে বাঁচিয়ে দিয়েছেন। এর জন্য এই জন্ম কেন, আরো কয়েক জন্ম ভরে কৃতজ্ঞতা প্রকাশ করলেও ওনার কাছে কম হয়ে যাবে। তুমি অনেক ভালো আর সুন্দর একটা মেয়ে, তোমার জীবনটা কেন এত দুঃখে, বুঝলাম না। বুঝতে হবে না, বাদ দাও তো। আমি এখন অনেক অনেক হ্যাপি। সত্যি? হ্যাঁ। নাহিন হাতে করে একটা স্পিকার নিয়ে ঢুকলো। এটা কি নাহিন? বৌমনি, এটা হ্যান্ড কারাওকে। মানে? মানে তুমি যে গান গাইতে চাও, ব্লুটুথ দিয়ে কানেক্ট করলে এটার মিউজিক বাজবে। তুমি শুধু গানের লিরিক্সটা সুর দিয়ে গাইবে, ব্যাস। দারুণ জিনিস তো, অনেক দারুণ। এখন কি করবে এটা দিয়ে? গান গাইবো, তারপর ভিডিও করে ফেসবুকে আপলোড করব। সত্যি এখন গান গাইবে? হুম, তাহলে শুরু করো। কোন গানটা গাইবো সেটাই বুঝতে পারছি না। এলিন বলল, নাহিন, তোর ফালতু গান আপলোড দিয়ে দিয়ে লোকজনের কান ঝালাপালা আর করবি না প্লিজ। আপি, তুই একটা গান গা, তারপর কথা বলিস। শোন, আমি গান গাইতেও পারি না, কাউকে বিরক্তও করি না। হেরার খুব মজা লাগছে দুই বোনের খুনসুটিগুলো। বৌমনি, তুমি গান গাইতে পারো? আরে না, একটু দেখো চেষ্টা করে। হেরা রুম থেকে বের হয়ে গেল। ওই দিনের মতো পরিস্থিতি যেন না হয়, তাই সে দোতলার বারান্দা থেকে দেখে এলো নওশাদের গাড়ি আবার চলে এলো কিনা। নাহিন গান গাইতে শুরু করতেই এলিন ভুল ধরা শুরু করলো। দুই বোনের এই নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নাহিন 2 লাইন গাওয়ার আগে এলেনের হাসি শুরু হয়ে যায়। তারপর নাহিন আবার প্রথম থেকে শুরু করে। গানটা আর কমপ্লিট হয়নি। এরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কতদিন পর এভাবে হাসছে সে মনেও করতে পারছে না। এরা স্পিকারটা নিয়ে গানটার শেষ অংশটুকু গাইতে শুরু করলো। আমি যেন এই আলোর খেয়ায় আনমনে ভেসে যাই, কোনো স্বপ্নেরও দেশে যাই। কত শিউলি আনন্দ যায় ডেকে ডেকে দূর বনভূমি থেকে। তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল খুশি এলো অন্তরে। আমার 2 চোখ ভরে তুমি এলে, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর আমার 2 চোখ ভরে তুমি এলে। এলিন আর নাহিন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে হেরার দিকে। আনারের মা এসেছিল কিছু একটা বলতে, সে হেরার গান শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার মনে পড়ে গেল তার আগের আম্মার কথা। তিনিও মন ভালো থাকলে এভাবে গুনগুন করে গান গাইতো। কি সুন্দর গান গায় এই আম্মা। বৌমনি, তুমি এত সুন্দর গান কোথায় শিখলে? নাহিন, আমি গান কখনো শিখিনি। আমার গান শেখার মতো অবস্থা জীবনে ছিল না। নাহিন, এটাকে বলা গান, আর তুমি যেটা গাও সেটাকে বলে অত্যাচার। বলেই হো হো করে হেসে দিল এলিন। প্রচণ্ড জ্বর এবং পায়ে ব্যথা নিয়ে নওশাদ বাসায় চলে এসেছে। ড্রয়িং রুমে বসেই শুনতে পেল উপরে গান চলছে। নওশাদের প্রচণ্ড পায়ে ব্যথা বেড়েছে। কনফারেন্সে থাকার সময়ে গায়ে জ্বর এসেছে। অফিসে বসে থাকতে পারছিল না জ্বরের জন্য। এই মুহূর্তে হেরার গান শুনে ওর অদ্ভুত লাগছে, কারণ এই গানটা গীতে গাইতো প্রায় সময়।
এভাবে সুর ফিরে আসবে ওর জীবনে সে কখনো ভাবেনি। অনেক কষ্ট করে রেলিং ধরে ধরে উপরে উঠেল সে। ওকে দেখে আনারের মা দৌড়ে বের হয়ে এলো। স্যার, শরীর কি বেশি খারাপ? না, ঠিক আছি, তুমি চা নিয়ে আসো কড়া করে, মাথা খুব ধরেছে আমার। জি স্যার। নওশাদ নিজের রুমে ঢুকে গেল। আনারের মা দৌড়ে হেরার রুমে গিয়ে ঢুকলো। আম্মা, স্যার আসছে, মনে হচ্ছে শরীর খুব খারাপ। কোথায়? বলেই হেরা চমকে উঠল। নিজের ঘরে গেছে। হেরা নওশাদের রুমে ছুটে গেল। হেরাকে দেখে নওশাদ হেসে দিল। আনারের মা তোমাকে গিয়ে বলে আসছে, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ। পায়ের ব্যথা বেশি বেড়েছে? হুম, সঙ্গে জ্বর। ব্যথা বেশি বাড়লে জ্বরটা আসে। দেখো, কালকে চলে যাবে। নওশাদ শুয়ে থেকেই বলল। হেরা কাছে এসে নওশাদের কপালে হাত দিল। অনেক জ্বর তো। প্যারাসিটামল খেয়েছি, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হেরা বলল, আমি যদি এখানে বসে থাকি বিরক্ত হবেন না তো? না, বিরক্ত কেন হব, বসো এখানে। হেরা, তোমার গানের গলা তো খুব চমৎকার। আমি কিন্তু আজও তোমার গান শুনেছি। একটা কথা বলবো, এই গানটা গীতির খুব প্রিয় ছিল। আমাকে সময় করে একদিন শোনাবে গানটা? হেরা লজ্জা পাচ্ছে, তাও বলল, ঠিক আছে। 2 দিন নওশাদ পা নিচে নামাতেই পারেনি। জ্বরটা যাওয়া আসা করছে মাঝে মধ্যে। হেরা ঘুমানো ছাড়া সারাক্ষণ ওর পাশে বসে থাকে। কপালে জলপট্টিও দিয়ে দিয়েছে। নওশাদ মনে মনে শুধু ভাবে, কেউ কখনো ওর যত্ন নিবে? আবার কয়দিন আগেও কি ভেবেছিল সে? হেরা গত 2 দিন সারাক্ষণ নওশাদের পাশে থাকে, খাবার এগিয়ে দিচ্ছে, ওষুধ খাইয়ে দিচ্ছে, ফ্রুটস হাতে তুলে দিচ্ছে। নওশাদ একবেলা না খেয়েছিল, ওকে এতটুকু মেয়ে রীতিমতো ধমক দিয়ে উঠিয়ে আবার খেতে বাধ্য করলো। নওশাদ তো অবাক, খুব মজা লাগছে ওর। খুব জ্বর ছিল যখন, তখন একবার তার খুব ইচ্ছা করছিল হেরার হাত ধরে বলতে, হেরা, আমাকে একটু শাসন করো, অনেক বছর আমাকে কেউ শাসন করে না। 3 দিনের দিন সকালে নওশাদ নিজের রুমে বসে আছে। আজ শরীরটা একটু ফ্রেশ লাগছে ওর। রাত থেকে জ্বর নেই, পাটাও নড়াচড়া করতে পারছে কিছুটা। ব্রেকফাস্টের পর হেরার সঙ্গে বসে চা খাচ্ছে আর গল্প করছিল। হেরা এলিন আর নাহিনের প্রসঙ্গে গল্প করছে। ওদের ওর এত ভালো লাগছে কিসের জন্য, সেই কথাই বলছে নওশাদকে। হেরা হাত নেড়ে নেড়ে ওদের খুনসুটিগুলো বলছে আর নিজেই হেসে ভেঙে পড়ছে। নওশাদ গল্পের চেয়ে বেশি হেরার গল্প বলাটা এনজয় করছে। হঠাৎ নওশাদের মোবাইলে রিং হচ্ছে। তাকিয়ে দেখে আননোন নম্বর। ব্রুকুচকে তাকালো নওশাদ। এই নম্বর কার আবার? নওশাদ হ্যালো বলতেই ওপাশের মানুষটা বলে উঠল, পাপা। তো শুনলেন সিনথিয়া মারুকের লেখা তবু সুর ফিরে আসে গল্প থেকে, পর্ব 11, 12, 13। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।